আমার আম্মু হচ্ছে দেখতে কিরকম ছিল এটাও আমার এখন স্মৃতিপটে নাই। মানে এত ছোটবেলায় হচ্ছে আমার আম্মু মারা গেছে। ফিনান্সিয়াল বিষয়টা এমন একটা ছিল এবং তার রেসপন্সিবিলিটি নেওয়ার মতো কিন্তু ভাবে কেউ ছিল না, এবং তিনি কলম দিয়ে লিখতেন না। কেন? কারণ কলমটা কিনতে হচ্ছে একটু টাকা বেশি লাগে, তিনি পেন্সিল দিয়ে লিখতো। আসলে জীবনটা নাটকের চেয়েও বড় নাটকীয়। তিনি 5 5 যোগ করলে যে 10 হয়, এইটা শেখানোর মতো তার কেউ ছিল না। আর সে হঠাৎ করে ফোন দিয়ে আমাকে বলতেছে আমি নাকি ফেল করছি। মানে এটা শুনে আমার এখনো মনে আছে আমি ফেলের উপরে গেছিলাম, মানে অজ্ঞান হয়ে গেছিলাম। মানে আমি হচ্ছে তখন এ ইউনিট হচ্ছে 31তম আর সি ইউনিটে 177তম। সেই ছোটবেলা, সেই ছোট্ট ছেলেটি যার ছোটবেলায় মা হারিয়ে যায়, তারপর তাকে আসলে দেখার মতো ভাবে কেউ ছিল না। নিজ দায়িত্বে পড়াশোনা করতেন, ক্লাস 8 পর্যন্ত, 10 পর্যন্ত কোনো প্রাইভেট পড়তেন না, এবং যে কিনা নিজে 10-এ পড়েও 9-এর ছেলে মেয়েকে হচ্ছে প্রাইভেট পড়াতেন। তো আসলে ইচ্ছা শক্তি, চেষ্টা, পরিশ্রম কাকে বলে সেটা আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে আসলে শিখতে পারি। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যাবে না। মেধাবী সেই যে প্রতিনিয়ত চেষ্টার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যায়। আজকে আমাদের এই পঞ্চম জীবন গল্পে একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি, যার নাম জাহিদ হাসান ফকির। তার বাড়ি হচ্ছে রংপুরে, কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করে, অনেক স্ট্রাগলের পরে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পদার্পণ, এবং তার এই জার্নিটা আমরা শুনবো শেষ পর্যন্ত। সুপ্রিয় দর্শকবিন্দু, চলুন তাহলে তার থেকে আমি শুনি আসলে তার জীবনের যে এই তোরাই ওতরাই থেকে পার হয়ে আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফলতা, সেটা নিয়ে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, আপনার হচ্ছে আমি একটু, যেহেতু আপনার জীবন নিয়ে আমরা জানতে চাই বা দর্শকবৃন্দরা শুনতে চাই, আপনি একটু প্রাইমারি থেকে আমি শুনতে চাই, বাট তার আগে একটু আপনার নিজের পরিচয়টা একটু দিবেন। আপনি কোন ডিপার্টমেন্টে পড়ছেন, কোথায় পড়ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি। হ্যাঁ। আপনার নাম হচ্ছে জাহিদ ফকির। ওকে, সো আমি একটু আপনার ছোটবেলাতে ফিরে যেতে চাই, যে আপনি যখন প্রাথমিক লাইফটা অর্থাৎ প্রাইমারি লেভেলটা থেকে একটু যদি আমাদের বলতেন যে কেমন ছিল জীবনটা। আসলে আমার প্রাইমারি যে লাইফ এটা অনেক বেশি বেদনাদায়ক, অনেক বেশি কষ্টকর ছিল, এবং সেখানে আমাকে অনেক সংগ্রাম করে আমার প্রাইমারি লাইফটাকে পার করতে হয়েছে। আমি মানে প্রথমে যেতে চাই আমাদের যে মানে ফ্যামিলি স্ট্রাকচার, মানে সবার জীবনেই মানে মানুষের যে মূল সুখের মূল উৎস এটা হচ্ছে তাদের মা। হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে অনেক ছোটবেলাতেই, অর্থাৎ আমি তখন কত বড় ছিলাম বা ছোট ছিলাম, বা আমার আম্মু হচ্ছে দেখতে কিরকম ছিল এটাও আমার এখন স্মৃতিপটে নাই। মানে এত ছোটবেলায় হচ্ছে আমার আম্মু মারা গেছে। অনেক ছোটবেলাতে আপনার আম্মু মারা যায়। আসলে পরিবারে মা বাবা এই দুজনের একজন যদি যার না থাকে, আসলে সেই বোঝে যে লাইফটা আসলে কি। হ্যাঁ, তারপর আমি হচ্ছে সর্বপ্রথম বিভিন্ন মক্তবে, এবং আমাদের পাশে একটা মাদ্রাসা আছে, সেখানে মাদ্রাসা আমি অ্যাডমিট হই। অ্যাডমিট হওয়ার পর এখানে মানে যাতায়াত এবং মাদ্রাসায় যে একটা কস্ট, মাদ্রাসায় হচ্ছে সেখানে থাকতে হয়, হ্যাঁ, এই কস্টটা হচ্ছে প্রাথমিক অবস্থায় বহন করা আমার জন্য হচ্ছে মানে এই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো হচ্ছে কেউ ছিল না প্রথম অবস্থায়। হ্যাঁ, তখন আমি হচ্ছে সেখান থেকে ব্যাক করি, এবং আমাদের বাড়ি থেকে আশেপাশে প্রাথমিক বিদ্যালয় ছিল না আমাদের এলাকায়। ওই সময় 2009 সালে একটা প্রথম মানে একটা আশ্রয় কেন্দ্রকে, যেহেতু আমাদের গ্রামটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এবং বন্যাপ্রবণ এলাকা, একটা আশ্রয় কেন্দ্রকে প্রাথমিক বিদ্যালয়ে মানে তৈরি করার পরিকল্পনা নিয়ে কয়েকজন টিচার চেষ্টা চালাচ্ছিল। এটা সর্বপ্রথম 9 সালে প্রতিষ্ঠা করে, সেখানে আমি এইরকম 10-11 সালের দিকে সেখানে আমি যাই হচ্ছে অ্যাডমিট হই প্রাইমারি লেভেলে। এবং প্রাইমারি লেভেলে আমি হচ্ছে অনেক ছোট ছিলাম, আর যেহেতু প্রথম অবস্থায় মাদ্রাসায় পড়েছি, কাজে আমি বাংলাতে এসে এগুলো বুঝতাম না। আমি হচ্ছে বিশেষ করে ইংলিশ, আর যেহেতু আমাদের এই স্কুলটা ছিল একদম লোয়ার কোয়ালিটির, মানে টিচার্সরা কোনো বেতন ছাড়া জাস্ট মানে এটাকে প্রতিষ্ঠা কিভাবে করা যায় এই পর্যায়ে ছিল, এই জন্য আমরা সেরকম মানে টিচারও পাইনি এলাকায়। আর সবচেয়ে বড় কথা, মানুষের প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য হচ্ছে তার একটা সাপোর্ট থাকা দরকার, বড় ভাই বা বড় বোন যে তাকে শেখাবে। তো এই জন্য হচ্ছে আমাকে কখনো এরকম কেউ শেখায় নাই যে শরীয়টা এইভাবে লিখতে হয় বা এটা এইভাবে লিখতে হয়, এরকম কেউ আসলে ছিল না। যদিও বড় ভাই ছিল, লেখাপড়া করছে, সে হচ্ছে তার কাজেই ব্যস্ত ছিল, কিন্তু আমি এরকম মানে হেল্প পাইনি কারো কাছ থেকে বা এলাকায় কারো কাছ থেকে যে কিভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে। এই জন্য আমার এখনো, আমি প্রাইমারি লেভেলে যেহেতু আমার লেখাটা শিখি নাই, আমি এখনো হচ্ছে আমি লিখতে পারি না, আমার হাতের লেখা এত মানে বাজে।
সে পর্যায়ে দেখা গেছে আমাদের স্কুলে হচ্ছে মানে সেরকম লেখাপড়া প্রাইমারি তো হয় নাই। আর সবচেয়ে বড় কথা আমাদের ওই এলাকাটায় শিক্ষার হার বলতে একদমই ওই সময় ছিল না। হ্যাঁ, লেখাপড়া একদমই কম হইতো। তো সেখান থেকে আমি যখন হচ্ছে এরকম লেখাপড়া শুরু করি, যেহেতু আমার রেসপন্সিবিলিটি নেওয়ার মতো কেউ ছিল না, আমার প্রাথমিক অবস্থায় দেখা গেছে যে আমি হচ্ছে পেন্সিল লিখতাম মানে, হ্যাঁ পেন্সিল একটা কিনলে হচ্ছে সেটাতে দেখা যাচ্ছে অনেক দিন যায়। আর আমাদের সময় তো আপনি জানেন যে আমাদের সময় সৃষ্ট কলম গুলো ছিল, এইরকম কলম হচ্ছে কিনলে সেটা তো অনেক বেশি কস্ট, এগুলো তো অনেক বেশি কালি ছাড়ে, এই জন্য আমি পেন্সিল দিয়ে লিখতাম। এই জন্য অবশ্য বিশেষ করে আমি এখনো কলমটা যে সেভাবে ধরে লিখবো, আমার এই হেবিটটা এখনো প্রচলিত হয়নি। আপনারা দর্শকবৃন্দ একটা বিষয় চিন্তা করেছেন, একটা বাচ্চা যখন মানে তার ফিনান্সিয়াল বিষয়টা এমন একটা ছিল এবং তার রেসপন্সিবিলিটি নেওয়ার মতো কিন্তু ভাবে কেউ ছিল না, এবং তিনি কলম দিয়ে লিখতেন না। কেন? কারণ কলমটা কিনতে হচ্ছে একটু টাকা বেশি লাগে, তিনি পেন্সিল দিয়ে লিখতো। আসলে জীবনটা নাটকের চেয়েও বড় নাটকীয়। তারপর কি হলো? তারপর এইভাবে লেখা শুরু করলাম। তবে আমি হচ্ছে অনেক কৃতজ্ঞ, আমার ওই সেখানে ম্যাম ছিল একজন, ওনার নাম ছিল সাজেদা ম্যাম। হ্যাঁ, উনি হচ্ছে পরবর্তী বছরে ওনার ছেলে অন্তর ওই স্কুলে ভর্তি হয় কেজি স্কুল থেকে এসে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে ওই সেই অন্তর আর আমাদের হচ্ছে অনেক মানে আমার বাড়ির সঙ্গে আমার বোন ছিল, চাচাতো বোন মনি, তারা অনেক ভালো স্টুডেন্ট ছিল। দেখা যাচ্ছে তারা অনেক, তাদের হাতের লেখা অনেক সুন্দর, তারা হচ্ছে ফার্স্ট হয় প্রথমের দিকে। তা আমার মনের মধ্যে ছোটবেলা থেকে একটা জেদ ছিল যে তারা ফার্স্ট হতে পারতেছে, আমি ফার্স্ট হব না, এটা কিভাবে হয়। মানে এই জেদ থেকে আমি নিজ উদ্যোগে, আমার লেখা যেহেতু খুব খারাপ ছিল, বাট আমার তখন হচ্ছে মুখস্থ করা শুরু করলাম। ছোটবেলায় তো আর বুঝি নাই এইভাবে যে বুঝে বুঝে পড়তে হবে বা ম্যাথ। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা ম্যাথ আমাকে যে সলভ করে দিবে এটা তো কেউ ছিল না, বা 5 5 যোগ করলে যে 10 হবে এটাও তো আমাকে কেউ শেখানোর ছিল না। ওই প্রাথমিক বিদ্যালয়ে আপনি দেখবেন যে ওই সময় কিন্তু খুব বেশি লেখাপড়া হতো না, তো কাজেই শুধু স্কুলে যাওয়া এবং আসা হয়েছে। আর আমাদের ওই স্কুলে স্টুডেন্টও অনেক কম ছিল, আমাদের ব্যাচে দেখা গেছে সর্বোচ্চ 10 12 জন স্টুডেন্ট। কাজেই আমরা খেলাধুলাই পার করছি স্কুল টাইমটা। কিন্তু বাড়িতে এসে আমার প্রচন্ড লেভেলের জেদ ছিল যে না, এগুলো আমাকে মানে পড়তে হবে, শিখতে হবে। তখন থেকে আমি নিজ উদ্যোগেই পড়ালেখা একদম খুব সিরিয়াসলি শুরু করি, যে না আমাকে একবার ফার্স্ট হতে হবে। মানে প্রথম অবস্থা আমাকে স্কুলে কেউ চিনত না, এরকম ছিলাম আমি। তারপর আমি অবশ্য যখন ক্লাস 2-তে বা 3-তে উঠলাম, তখন থেকে আমার একরোল যে শুরু হলো একদম 5 পর্যন্ত, আমাকে আর কেউ মানে এখান থেকে সরাতে পারেনি। হ্যাঁ, এটা 2 থেকে ক্লাস 5 পর্যন্ত হ্যাঁ এক রোল ছিল। এই যে এটার পেছনে আমার আসলে আমি মনে করি এটা আমার সম্পূর্ণ নিজ প্রচেষ্টা ছিল যে আমাকে ফার্স্ট হতেই হবে। কারণ আমার আর একটা বিষয় হচ্ছে, কোনো কিছু পড়লে সেটা হচ্ছে মনে থাকতে চায় না। এখনো আমি হচ্ছে একটা পড়াকে আমাকে যদি কমপক্ষে 10 বার 20 বার না পড়ি, না লিখি, সেটা আমার মনে থাকবে না। আমার হচ্ছে মুখস্থ বিদ্যা এত কম। আবার আমার হচ্ছে এরকম ছিল না এটা ইংলিশটা আমাকে মানে করে দিবে। আর তখনকার সময় তো ফোন বা এরকম গাইড এগুলো ছিল না। আমি আমার লাইফে হচ্ছে কখনো একদম ইন্টারমিডিয়েট পাস করা পর্যন্ত কোনো গাইড বুক দেখি নাই। আসলে গাইড কিনতে গেলেও একটা বিষয় ছিল, তখন তো আর এরকম ছিলাম না যে হচ্ছে গাইড আমি চালিয়ে কিনতে পারবো। যেখানে আমার খাতা কলম বা এগুলো স্কুলের যে বেতন এগুলো দেওয়া কষ্ট করছিল, সেখানে গাইড কেনা তো মানে প্রশ্নই আসে না। কাজে সেখানে আমি নিজেই হচ্ছে এগুলো ইংলিশ মিনিং করে, বা এলাকায় যারা ছিল, আমাদের বাড়ির পাশেই একটা ফ্যামিলি আছে, ওনারা অনেক ভালো আর কি, ওই ফ্যামিলি মোটামুটি সবাই শিক্ষিত। তা আমি হচ্ছে আমার আন্টি হয় সম্পর্কিত, আমি হচ্ছে ওনাদেরকে জিজ্ঞেস করতাম বই নিয়ে, ইংলিশ বই নিয়ে যে এইগুলো আমাদের স্কুলে পড়া দিয়েছে, এটা আসলে কিভাবে পড়বো। তা আমাকে ইংলিশ মিনিং করে দিত। তা আসলে তারা তাদের কর্মব্যস্ততার মধ্যে ছিল, আমাকে তার পড়ানোর সময় নেই। হ্যাঁ, তা আমি ওই একবার শুনেই সেটা লিখে নিয়ে আসতাম, ওই লিখে নিয়ে আসে সেইভাবেই আমি পড়ি। ওইভাবেই আমার আসলে পড়া মানে ছোটবেলা থেকে পড়তে হয়েছে। সেরকম যে মানে সাপোর্ট দিবে এরকম কেউ ছিল না। দর্শকবৃন্দ, আপনারা শুনেছেন তার প্রাইমারি লেভেলটা, অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত তার কিভাবে আসলে পড়াশোনাটা করতে হয়েছে। তিনি 5 5 যোগ করলে যে 10 হয়, এইটা শেখানোর মতো তার কেউ ছিল না। এখন তিনি এমন একটা ডিপার্টমেন্টে পড়ছেন, ফিনান্স ডিপার্টমেন্ট, যেটা কমার্সের সবচেয়ে হায়ার লেভেলের একটা সাবজেক্ট, এবং সেটা হচ্ছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। তার মানে জেদ এমন একটা জিনিস, মানুষের জেদটা পরিশ্রম দুটো যদি এক হয় না, তাহলে ইনশাল্লাহ সেই সফল হয়। তো আমি একটু ফিরে আসতে চাই আপনার হচ্ছে মাধ্যমিক লেভেলটাতে, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত। এই পড়াশোনাটা আসলে কিভাবে আপনি কভার করেছেন, কিভাবে নিজেকে? এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের গ্রামটা একদম প্রত্যন্ত অঞ্চলে, এখানে আশপাশ কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। আমার বাড়ি থেকে একটু 1.5 কিলোমিটার ফাঁকা একটা হাই স্কুল আছে, উত্তরাজিপুর উচ্চ বিদ্যালয়। কিন্তু সেটা হচ্ছে আমার প্রাইমারি স্কুলটা যেরকম
একদম মানে লোয়ার কোয়ালিটি ছিল, আমার সেই হাই স্কুলটা এরকম। হ্যাঁ মানে এই স্কুলে হচ্ছে সঠিকভাবে ক্লাস হলেও যারা আমরা স্টুডেন্টরা আসতো মানে কোথাও চান্স না পেয়ে, যখন আমরা এডমিশন এক্সাম দিই, যখন কোথাও চান্স পেয়ে ন্যাশনালে যে এডমিট হই, ঠিক সেরকম বাংলাদেশের কোনো হাই স্কুলে চান্স না পেয়ে আমাদের স্কুলে যে চান্স পাওয়া লাগে, এরকম আর কি, একদম এরকম স্টুডেন্ট আমরা ছিলাম। তা আমার সবচেয়ে আর একটা বড় কথা হচ্ছে যেহেতু হাতের লেখা খারাপ ছিল এই জন্য পিএসসি তে, আর আমি তো তখন এভাবে সেরকম পড়ালেখা করতে পারিনি, তাই পিএসসি তে আমার একটু রেজাল্টটা খারাপ হয়। তো এই খারাপ হওয়ার কারণে আমি আবার অন্য কোথাও চান্স পাইনি। মানে আমি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ বা পশ্চিম সাবরহাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, এগুলোতে হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে হয়, এগুলোতে আমি চান্স পাইনি, কারণ আমার হচ্ছে জিপিএ সেখানে ম্যাটার করে নাই। সেখানে প্লাস না পাইলে বা 4 পয়েন্ট না পাইলে সেখানে চান্স হয় না, তা আমি 3.98 পেয়েছি। মানে আমার গ্রেড হলে হয়তো বা চান্স পাইতাম। আর একটা বড় বিষয় হচ্ছে এই স্কুলগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে, যদি বন্যা হয় কোনোভাবে আমরা যেতে পারি না, এটা একটা সমস্যা। আর এত দূর যেতে গেলে একটা ট্রান্সপোর্ট লাগে, বা তখনকার সময় সাইকেল এরকম কিছু একটা দরকার, বা আমার এগুলো ছিল না, এই জন্য আমি যেতেও পারিনি। তো এই জন্য হচ্ছে আমি সেই স্কুলে উত্তরাজ্যপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। এখানে হওয়ার পর ওই যে এখানেও একটা আসে, আমি ধাক্কা খাই, এখানে অনেকে যে স্কুলের স্টুডেন্ট ছিল তারা এসে যখন এখানে অ্যাডমিট হয়েছে, অনেক মেধাবী এক কথায়, যারা আমার বন্ধু বান্ধবরা মোটামুটি সবাই অনেক মেধাবী ছিল, বিশেষ করে রোহান নামে একটা ছেলে ছিল বিশেষ মেধাবী, কোনোভাবেই তাদের সাথে পারিনি। 6-এ এসে, তো 6-এ এসে আমার আসলে খোঁজ নেই, এরকম একটা পজিশনে আছি যে আমাকে কেউ চিনতো না, টিচাররা বন্ধু বান্ধবরাও চিনতো না, કોઈ কথাও বলতো না। এক পর্যায়ে আমি তখন হচ্ছে শুধু একা একা স্কুলে যাই আসি, এরকম করে যখন প্রথম এক্সামটা হলো ক্লাস 6-এর এক্সামটা, তা আমার রেজাল্ট এত খারাপ যে আসলে আমি তখন বুঝলাম যে আমার দ্বারাই মনে হয় কিছু হবে না। আর হচ্ছে মানুষও কথা বলে যে এই এত কষ্ট করে আমি একা এখান থেকে যাই, বন্যা হলে একদম আমাদের দেখা যাচ্ছে গামছা পরে লুঙ্গি পরে স্কুলে মানে রাস্তা পার হয়ে যেতে হয়, কারণ আমাদের রাস্তা ডুবে যায় অথবা ভেঙে যায় এরকম। তো এরকম অনেক কথা শুনি আর কি, বাড়ি থেকেও আবার কথা শুনতে হয় যে কাজকর্ম বাদ দিয়ে হচ্ছে পড়ালেখা করতেছি, কিন্তু আমার যে রেজাল্টের অবস্থা তাতে আমি হচ্ছে মানে ফলপ্রসূ না। তো এই বিষয়টা থেকে আমার আবার সেই প্রাইমারি জেটটা আমার মাঝে আসে ক্লাস 7-এ এসে, যে না আমাকে এবার একটু ভালো করতে হবে। তো এখানে ভালো করতে গিয়ে দেখলাম যে এখানে ইংলিশ প্রাইভেট পড়তে হয়, আর বন্ধু বান্ধবরা সবাই ইংলিশ প্রাইভেট পড়ে, ম্যাথ প্রাইভেট পড়ে, তা আমি তো এগুলো পড়তে পারি না। এক নম্বর কথা, আমাদের এলাকাটা, আমি যে এলাকায় থাকি এই এলাকায় কোনো ইংলিশ টিচার ছিল না, কোনো ম্যাথ টিচার ছিল না, মানে এই এলাকাতে মানে শিক্ষার উচ্চ শিক্ষিত হার খুব কম, ঠিক আছে এরকম। তো এই জন্য আমি কারো কাছে এইগুলো শিখতে পারিনি। তখন আমি কি করলাম, আমাদের যে হাই স্কুলের স্যার আছে ম্যাথ টিচার, আমি হচ্ছে ওই বাড়িতে উনি যে ক্লাসে করায় এই অঙ্কগুলো বাড়িতে হচ্ছে আমাদের যে বইগুলো ছিল ওই সময়, তখন কিন্তু প্রথমে এক্সাম্পল দেওয়া থাকতো, সূত্র দেওয়া থাকতো, তারপরে অনুশীলনী আসতো। তো এই এক্সাম্পল গুলো আমি প্রচুর পরিমাণ করছি একা একাই, মানে এগুলো দেখে দেখেই করি, এবং এখান থেকেই বোঝার চেষ্টা করি যে আসলে অনুশীলনীতে যে ম্যাথ গুলো আছে এগুলো কিভাবে হয়, এভাবে করি। করার পর যদি হচ্ছে আমি না পাই, তো তখন আমি স্কুলে গিয়ে টিচারদের বলি যে স্যার আমাকে হচ্ছে এটা করাই দেন, যখন হচ্ছে স্যাররা বসে থাকে। প্রাইভেট পড়ার অন্তত কোনো ওয়ে ছিল না? না, প্রাইভেট পড়ার মতো এক নম্বর হচ্ছে আমার কস্ট বহন করার মতো অ্যাবিলিটি ছিল না, আর 2 নম্বর কোনো টিচারই ছিল না। আমি হচ্ছে পূর্ব কথায় প্রাইভেট, এরকম একটা মানে একদম প্রত্যন্ত অঞ্চলে আমার বাড়ি আর কি, একদম সেখানে হচ্ছে বন্যার সময় অনেক কষ্টকর। আবার এমনিতেও হচ্ছে রাস্তাঘাট এখনো আমাদের এলাকায় হচ্ছে একটা, আপনি যদি অটো নিয়ে যেতে চান যাবেন না, এরকম মানে রাস্তাঘাটের অবস্থা। তো তখন আরো কিরকম ছিল, আজ থেকে 5-7 বছর 10 বছর আগে। হ্যাঁ, তো এরকম অবস্থা টিচাররা আমার আগ্রহ দেখে আমাকে মনে হচ্ছে ওনারা ক্লাসে টার্গেট করে রাখতো, মানে আমাকে নিজের থেকে বলতো যে তোমার কোনো কোশ্চেন আছে কিনা। এবং আমি হচ্ছে ক্লাসে বেশি কোশ্চেন করাটা একদমই অপছন্দ ছিল, যে কোশ্চেন করলে বন্ধু বন্ধুদের হাসাহাসি করতো, কারণ তারা অনেক বেশি মেরিটোরিয়াস, অনেক বেশি ইন্টেলিজেন্ট। যে আমি হচ্ছে আমার তো এক কথায় রেজাল্ট একটু খুব খারাপ হলে পেছনের দিকে ছেড়ে থাকলে তারা হচ্ছে বেশি একটা দাম দিতে চায় না, এটা তো স্বাভাবিক। আমি একটু থামাতে চাই এখানে আপনাকে। আমরা কিন্তু আমাদের চলার পথে, এমনকি আমার কথা যদি বলি, যেমন এই জাহিদ ভাইয়া, তারপর এরকম অসংখ্য শিক্ষার্থীরা রয়েছে যারা কিন্তু ব্যাক বেঞ্চার ছিল, বাট দিন শেষে অনেকে সফল। অনেক মেধাবী আছে যাদেরকে বলা হয় যে আপনার ইংরেজির টপার বা হচ্ছে আর আচ্ছা বলে না ইংরেজির ভান্ডার, অনেক কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত যে দেখে আসলে তারা কোনো একটা জায়গায় ভালো প্লেস করতে পারে না। এই জন্য গার্ডিয়ান যারা রয়েছেন বা অভিভাবক রয়েছেন তাদের জন্য আসলে এই গল্পটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে আপনার সন্তানকে সঠিক শিক্ষাটা দেওয়ার জন্য। যে আপনি কখন আপনার সন্তানের রেজাল্ট নিয়ে অহংকার করা যাবে না। যারা হচ্ছে শিক্ষার্থীরা রয়েছে, ভালো খারাপ আসলে কি হয় সেটা দেখা যায় শেষ সময়তে,
ঠিক আছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনার হাই স্কুলে এটা কোন পর্যন্ত? এটা ক্লাস 7 পর্যন্ত। 7 পর্যন্ত। এবার 8 কি হলো? ক্লাস যখন আমার 7 এর ফাইনাল এক্সাম হলো, আসলে তখন আমি মোটামুটি আমার তখন রোল হয়েছিল 4। হ্যাঁ, মানে খুব বেশি পরিশ্রম করার কারণে ক্লাস 8 এসে আমার রোল 4 হলো। তো রোল যখন আমার 4 হয়েছে, তখন কিন্তু টিচারদের আমি একদম চোখে পড়ে গেছি। তা আমাদের স্কুলের যিনি হেড টিচার, আমি ওনাকে অনেক শ্রদ্ধা জানাই, অনেক বেশি কৃতজ্ঞতা জানাই যে উনি খুব একজন মানে ভালো টিচার। উনি হচ্ছে ক্লাসে কোন কোন স্টুডেন্ট এরকম ছিল তাদেরকে খুঁজে বের করতে একদম। স্যারের নামটা কি মেনশন করা যাবে? ওনার স্যারের নাম হচ্ছে সাদ্দাতুল বারী ইমাদ। হ্যাঁ, উনি হচ্ছে ইংলিশে অনেক বেশি মানে একজন স্ট্রং টিচার। ঠিক আছে। তো উনি তখন হচ্ছে আমাকে মানে আমি যখন হচ্ছে বের হই ক্লাস থেকে, আমাকে ডেকে অফিসে নিয়ে যাইতো। মানে মাঝে মাঝে আমি অফিসে স্যারদের কাছে, মানে আমাদের আবার অফিস রুমই একটা, ওখানেই সব টিচাররাই বসে থাকে, সব ওখান থেকেই আবার পরিচালনা করে, একদম লোয়ার কোয়ালিটি স্কুলের কথায়। তো এখানে যখন গিয়েছে ওনার চোখে পড়ে গেছে, তো উনি আমাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতো যে আজকে তোমার কোনো সমস্যা আছে কিনা। উনি নিজের থেকে টিচারের কাছে আমাকে পাঠিয়ে দিত যে এই টিচার হচ্ছে ম্যাথ ভালো পড়াইতে পারবে, তুমি যাও করাই দিবে। বা টিচারদেরকে বলে দিত যে জাহিদকে একটু সলভ করাই দিবা, কারণ আমি একদম এরকম একটা এলাকা থেকে আসি স্কুলে, মানে স্যার একটু ভালো আমাকে আলাদাভাবে দেখতো। ছেলেটার এত আগ্রহ পড়াশোনা। ক্লাস 8 এরকম যখন আসলাম, তখন আমার অনেক মানে বন্ধু বান্ধবী আছে যারা হিংসা করে। ঠিক আছে, এইটা আমার জীবনে খুব ফেস করছে, যেহেতু আমি মানে প্রথম অবস্থায় খুব খারাপ ছিলাম। তো হঠাৎ করে যখন 4 চলে আসলাম, তো তখন দুই একজন আছে খুব হিংসা করে, মানে আমাকে হচ্ছে ক্লাসে যদি আমি কোনো কোশ্চেন করি, একটা এন্টি কোশ্চেন করে বসে থাকবে, হ্যাঁ, আপনাকে মানে উপরে থামানোর জন্য। তো আসলে এই যখন আমি এটা ফেস করলাম, তখন আমি নিজের উপর আর একটু বেশি ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করলাম, যে আসলে ক্লাসে এইভাবে মানে সবাইকে ডিস্টার্ব করতেছে কিনা, এই জন্য নিজে একটু বইগুলো বেশি পড়া শুরু করলাম। তো ক্লাস 8 আবার বোর্ড এক্সাম হয়, আর এই জন্য খুব বেশি পরিমাণে আমি হচ্ছে নিজেকে প্রস্তুত করতেছিলাম যে কিভাবে বোর্ড এক্সামে একটা ভালো রেজাল্ট করা যায়। কিন্তু কথা হচ্ছে এখানে আবার আমাদের সময় যে সিলেবাস ছিল ক্লাস 8 এর, মানে অপশনাল সাবজেক্টে যে কৃষি শিক্ষা ছিল, এটাকে বাদ দিয়ে দিয়েছে। আমি যখন 8 এ পড়ি 2018 সালে, আমাদের 18 সালের বোর্ড এক্সামে এই কৃষিটাকে অপশনাল সাবজেক্ট, বাট সব সাবজেক্টে প্লাস পেতে হয়। তা আমি ভেবেছিলাম আমার যেহেতু ইংলিশে একটু দুর্বল, ইংলিশে একটু খারাপ হলেও মানে অন্যগুলো অপশনাল সাবজেক্টটা খুব ভালো পড়ছি, এটা দিয়ে আমার একটু মেকআপ হবে। কিন্তু এক্সামের মাত্র 1 মাস আগে এটাকে বাদ দেওয়া হয়েছে, 18 সালে, আপনি দেখতে পাবেন। তো এখন আমি একদম ধরা খেয়ে গেলাম, এই অবস্থায় কি করি। এখন আমার এলাকায় কোনো ইংলিশ টিচারও নাই, আমি কারোর কাছে পড়তেও পারি না, বা বাড়িতে কেউ থাকবে যে আমাকে শেখাবে, এটাও নেই। তখন আমি কি করলাম, আমার বাড়ির পাশে একটা ছেলে ছিল সাকিব, ওকে যে স্কুলে পড়তো, ওর হচ্ছে একবার গাইড ছিল, এতদিন পর্যন্ত আমি গাইড দেখি নাই। তো তখন হচ্ছে তার কাছ থেকে আমি ইংলিশ গাইড নিয়ে আসি। 8 এ সেই প্রথম গাইড হ্যাঁ, পড়াশোনা। ক্লাস 8 এ প্রথম আমি একটা গাইড, তা ওই সাকিবের কাছ থেকে আমি ধার করে নিয়ে আসি, আবার ওরও এক্সাম ওর পড়তে হয়। তো ওই যখন হচ্ছে ম্যাথ পড়ে বা অন্য সাবজেক্ট গুলো পড়ে, তখন আমি ওই মসজিদ থেকে আমি আবার ছোটবেলা থেকে নামাজ পড়ি, তো ওই মসজিদ থেকে আসার সময় বইটা নিয়ে আসতাম। তো বলার সময় আবার আমাকে দিত, আমাদের দুজনে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক ছিল। তো ওই বইটা নিয়ে আসে, তখন আমি হচ্ছে পড়ি, আবার পড়ি, যখন হচ্ছে আবার প্রয়োজনে ডাক দেয়, তখন হচ্ছে আমি আবার দিয়ে আসি, এরকম করে। এখান থেকে আমি গ্রামার গুলো হচ্ছে নিজের থেকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করলাম, যে আসলে কিভাবে অ্যান্সার করতে হবে বা কিভাবে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। বিভিন্ন ম্যাথ গুলো, আবার ম্যাথ গাইড নিয়ে এসে আমি দেখতাম সলভ গুলো, কিন্তু গাইডের সলভ গুলো বুঝতে পারা যায় না, এটা আর একটা প্রবলেম। তো এখান থেকে আমি আসলে নিজে নিজেই বিশ্লেষণ করে পড়ছি। হ্যাঁ, এই ক্লাস 8 পর্যন্ত আমার কোনো প্রাইভেট ছিল না। তো এবার যখন হচ্ছে আমি ক্লাস 8 এ এক্সাম দিলাম, তো ওইবার আমাদের হচ্ছে ক্লাস 8 এ আমরা যারা মানে জেএসসি দিলাম, আমাদের হচ্ছে ওইবার সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে আমার, মানে 4.79, মানে প্লাস আর আসলো না, যেহেতু আমার ইংলিশে একদমই খারাপ, ইংলিশে মাইনাস আসলো, বাকি সবগুলোতে প্লাস আসলো, এজন্য আমার হলো না। তো যখন আমি মানে এই এক্সামে যখন 4.79 পাইলাম, আপনি ফার্স্ট হলেন? হ্যাঁ, আমি ফার্স্ট। মানে আমাদের হাই স্কুলের ওই সময়ে বারবার প্লাস পায় প্রতি বছর, কিন্তু ওইবার আর কেউ প্লাস পাইলো না, আমি ফার্স্ট একদম, মানে 4.79। তো যখন আমি ক্লাস 9 এ উঠে গেলাম, মানে এইটা পাওয়ার পর, তখন একদম সবাই আমাকে একদম চিনে ফেলছে, মানে সব স্টুডেন্ট, সব টিচারই এখন আমাকে চিনে ফেলছে, না জাহিদের দ্বারা কিছু একটা হবে। হ্যাঁ, তখন তারা ইনশাআল্লাহ সেটা করে দেখিয়েছে কিন্তু। এবং তখন তারা আমার ওই হেড স্যার, আর আমাদের ওখানে একজন টিচার ছিল শরীর চর্চার টিচার, উনি বেশি ক্লাস নিত না, কিন্তু মানে পিটির সময় আমাকে উনি ফলো করে ফেলছে। মানে আমি হচ্ছে প্রতিদিন পিটিতে অ্যাটেন্ড করতাম, মানে স্কুলটা রেগুলার করছি। আমার জীবনে সবচেয়ে যেটা বেশি মানে আমার শিক্ষার প্রসারে যেটা অবদান রাখছে, সেটা হচ্ছে স্কুল এবং কলেজ লাইফটা। আমি প্রতিদিন স্কুল করেছি, প্রতিদিন কলেজ করেছি, কারণ আমি তো প্রাইভেট পড়ি না, আমাকে সব যা শেখার সব হচ্ছে আমি স্কুলে শিখেছি, সব ক্লাসে শিখেছি। আর বাইরে মানে কেউ ছিল না শেখানোর, এজন্য আমাকে ক্লাসে বাধ্য আমি যেতে, এই জন্য আমাকে যাওয়া লাগছে প্রথম অবস্থায়। তারপর আমার এক প্রকার একটা নেশা হয়ে যায়, ক্লাস আমাকে যেতেই হবে। তো যখন ক্লাস 9 এ এসলাম, তো প্রথমে আমি কিন্তু আসলে আর্টস নিয়েছিলাম। হ্যাঁ, তা আর্টস নিয়ে প্রায় 2-3 মাস পড়েছি। 2-3 মাস পড়ার পর আমি হচ্ছে দেখলাম
আমি ভূগোলের মানে কিছু বুঝতে পারি না। আমাদের ওখানে আসলে বললাম তো টিচার ছিল না আসলে, হাই স্কুল মানে সায়েন্স আর্টস কমার্স পড়ানোর মতো অভিজ্ঞ টিচার না। যারা আছে আমি শ্রদ্ধা করি, তারা অনেক ভালো, কিন্তু কথা হচ্ছে ভালো মানে পড়ানোর মতো না। হ্যাঁ মানে আপনি হচ্ছে যদি স্কুলে পড়তে চান তাহলে আপনার বই কোনো দিন শেষ হবে না, মানে অর্ধেকই শেষ হবে না। তাহলে আপনি হচ্ছে কিভাবে এসএসসি পরীক্ষা দিয়ে সেখানে ভালো রেজাল্ট করার স্বপ্ন দেখবো? মানে কোনোভাবে পসিবলই না। একটা জেনারেল ম্যাথ বই এটা হচ্ছে মানে শেষ হবেই না, এরকম একটা স্কুলে ছিলাম আমরা। তো আপনারা দেখলেন যে তিনি একটা স্কুলে পড়াশোনা করেন, এক কথা হচ্ছে তার প্রাইভেট পড়ার মতো আসলে কোনো ওয়ে ছিল না, এবং যে স্কুলটাতে পড়তেন একদম প্রত্নত্ন কোনো একটা গ্রামের স্কুল, সেখানে ভালো শিক্ষকও ছিল না। তার মানে সে নিয়মিত ক্লাস করতো কেন? কারণ সে আসলে যেহেতু প্রাইভেট পড়তে পারতো না, তাই ক্লাস থেকে যাতে আসলে ভালো শিক্ষাটা তিনি পান, কিন্তু সেরকম আসলে ওভাবে ক্লাসে যারা পড়াতেন তারা অতটা অভিজ্ঞ ছিল না। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনার অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে হচ্ছে আপনার 2 মাসের মতো হচ্ছে মানবিক শাখায় পড়েছিলেন, তারপর হচ্ছে আবার হ্যাঁ মানবিক শাখায় পড়ার পর হচ্ছে মানে আমাদের স্কুলে হচ্ছে ম্যাথ টিচার একটু ভালো থাকলো, ইংলিশ টিচার বলতেই ছিল না, ইংলিশ কেউ পড়াইতো না একদম। মানে গ্রামার যে একটা বিষয় আছে এটা আমি এসএসসি লেভেল পর্যন্ত কিছু জানতাম না, কারণ আমাকে কোনোদিন এটা শুনি নাই যে গ্রামার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস হয়ে পড়তে হবে বা আর্টিকেলটা হয়ে পড়তে হবে বা কমপ্লিটিং টেন্সটা কি জিনিস এটা আমি শিখেছি ইন্টারমিডিয়েট, একদম সহজ কথায়। টেন্সটা আমি ক্লাস 10 পর্যন্ত দেখি নাই আসলে এটা কিরকম। দেখেন, যারা বাবা মা আছেন তাদের উদ্দেশ্যে বলছে, আপনার ছেলে মেয়েদের লাখ লাখ টাকা আপনারা খরচ করেন, হাজার হাজার টাকা টিউশনের পিছনে খরচ করেন, কিন্তু দিন শেষে কয়জনই বা সফল হতে পারে? এই জন্য ভালো মানুষ হিসেবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। তো যাই হোক, আমি একটু তার পুরো ঘটনাটা আপনারা যখন শুনবেন তখন আসলে বুঝতে পারবেন যে লাইফ কি জিনিস আর আমাদের কি করা উচিত আর আমরা কি করছি। তো এরপরে হচ্ছে আপনার হ্যাঁ যখন 2 মাস পার হয়ে গেল তখন হচ্ছে আমি একদম সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি আর আর্টস পড়বো না। হ্যাঁ মানে এখন স্কুলে যে যাবো যে আমার আর্টসটা চেঞ্জ করে দেন, এটাও হচ্ছে বাড়িতে বললাম যে আমার একটু স্কুলে যা বলেন যাতে আমার হচ্ছে আর্টসটা চেঞ্জ করে অন্য কোনো একটা সাবজেক্টে দিই। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সায়েন্সে যাব, আমার এরকম একটা টার্গেট। কারণ আমার মানে বড় ভাই আমাকে একটু মানে ছোটবেলা থেকেই লেখাপড়ার যে মানে যেগুলো জেনারেল কস্ট ছিল এগুলো ওই দিত আর কি। মানে আমি বাবার কাছ থেকে জেনারেলি নেই না, বাড়ি থেকে কারোর কাছ থেকে নেই না, মানে আমার বড় ভাই একটু দিত আমাকে। তো আমাকে বললো বলতে একদিন আমার বাড়ির পাশে একজনের সঙ্গে গল্প করছে যে হচ্ছে যাই তো মোটামুটি একটু ভালো রেজাল্ট করলো, তোকে হচ্ছে এখন কোন স্কুলে দেবেন। তো দেখি যে ও মনে মনে প্ল্যান করে রাখছিল আমাকে হচ্ছে যে লক্ষ্মীপুর স্টুডেন্ট কলেজে কথা বললাম, অনেক ভালো মানে মানে সেখান থেকে প্রতি বছর প্রায় মেডিকেলে চান্স পায়, ঢাকা ইউনিভার্সিটিতে অসংখ্য স্টুডেন্ট সেখানকার, সেই স্কুলে দিবে এবং সায়েন্সে দিবে। হ্যাঁ আমি একটু আমার হচ্ছে বাড়ির পাশে একজন আমাকে বলছে, বুঝতো না আসলে, আমরা তখন বুঝতাম না যে সায়েন্স পড়লে বা কি হয়। সে নাকি হচ্ছে কোনো একজনকে জিজ্ঞাসা করছে যে সায়েন্স পড়লে কি হওয়া যাবে, বলছে সায়েন্স পড়লে ডাক্তার হওয়া যাবে। তবে ঠিক আছে, ওর যেহেতু অনেক ভালো মেধা, ও পড়ালেখা করতেছে, তো ওকে হচ্ছে ডাক্তার বানাবো। হ্যাঁ এই জন্য হচ্ছে আমাকে সায়েন্সে দিবে। আমাকে কোনোদিন বলে নাই, যেহেতু আমি আর্টস নিয়েই ফেলছি, কিন্তু আমি শুনেছি, এটা শোনার পর আমি ভাবলাম না আমাকে সায়েন্সে যেতে হবে। হ্যাঁ তো আমি যখন এটা নিয়ে আমার স্কুলে গেলাম যে আমাকে সায়েন্স নিতে হবে, তো ওনারা আমাকে কোনোভাবেই সায়েন্স দিবে না, এবং আমি যে ওই স্কুল থেকে অন্য স্কুলে যে ভর্তি হবো এই টিসিও দিবে না। হ্যাঁ টিসি দিবে না এই কারণেই, যেহেতু তুমি আমাদের ফার্স্ট বয়, আমরা তোমাকে এতদিন থেকে মানুষ করছি, আর মোটামুটি সব টিচারে আমাকে অনেক বেশি ভালোবাসতো এখন। হ্যাঁ কাজে আমাকে তারা কোনোভাবে যেতে দিবে না। এবং আমি হচ্ছে লক্ষ্মীপুর স্কুলে ভর্তি হওয়ার জন্য কথা বলছিলাম, সেখানে হেড স্যার ফোন দিয়ে বলছে যে আমার স্টুডেন্টগুলো ভর্তি নিতে পারবেন না আপনারা, টিসি দিব না আমরা। তো সেখানে আমাকেও নিবে না, টিসি ছাড়া তো হওয়ার উপায় নেই। তো এখন আমাকে এখানে সায়েন্সও দিবে না। পরে তখন আমার এই হেড টিচার আমাকে বুদ্ধি দিল যে তুমি যেহেতু আর্টস তুমি পড়বাই না, একদম আমার কাছে কথা আমি আর্টস পড়বো না, এটা আমি আর পড়বোই না, এরকম একটা ডিসিশন নিয়েছিলাম। এখন স্কুল থেকে স্কুল ছাড়াও বিপদে পড়ে গেছে, আমি ক্লাস করি না এবং আমার খোঁজ খবর নাই বাড়িতে যে স্কুলে প্রতিদিন স্কুলে আসে ক্লাস করে, এখন আসে না এখন। পরে এটা শোনার পর তারা হচ্ছে আমাকে বললো যে হচ্ছে আমাদের যেহেতু ওনারা একটা প্ল্যান করে রাখছে, যেহেতু আমাদের কমার্সের স্টুডেন্ট নাই, আমাদের স্কুলে কমার্সে তখন শুধু একজন কমার্স নিয়েছিল। হ্যাঁ একজন না, আরিফুল আমার একটা ফ্রেন্ড ছিল, আরিফুল শুধু কমার্স নিয়েছে। তা আরিফুল যখন আমাকে আসে বললো যেহেতু আমি কমার্স নিয়েছি, আমি ফির একটু ম্যাথে খুব পটু ছিলাম একদম, মানে তখন থেকেই যেহেতু ম্যাথ আমি খুব নিজে নিজে এক্সারসাইজ করছি, তো উনি বলে যেহেতু ম্যাথ অনেক ভালো পড়ছ, তাই আমি কমার্সে দেখলাম সবই ম্যাথ কমার্সে। তা আমাকে যেহেতু সায়েন্স দিবেই না, এখন আর কি করি, আর্টস পড়বো না, তখন আমি কমার্সে চলে গেলাম। কিন্তু এখন হচ্ছে কমার্স পড়বো, এখন মানে 2 জন কমার্সে, এখন শুধু 2 জন। তা আমারও 2 জন। আর সবচেয়ে বড় কথা, আমাদের স্কুলে কমার্সে কোনো টিচারই ছিল না, না কোনো টিচার নাই যিনি আমাকে ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যাকাউন্টিং গুলো করাবে।
তো আমাদের হচ্ছে টিচার, যদিও একজন টিচারকে কমার্সের বলা হয়েছে, আমাদের হচ্ছে রুমি স্যার, উনি আমাকে অনেক বেশি ভালোবাসে, এখনো আমার প্রতিনিয়ত খোঁজ নেয়। তো এই স্যার শুধু মাঝে মাঝে এসে অ্যাকাউন্টিং করাইতো। তখন কথা হচ্ছে স্যার একাই অ্যাকাউন্টিং করাবে নাকি ম্যানেজমেন্ট করাবে নাকি ফিনান্স করাবে না মার্কেটিং করাবে, এটা মানে কোনোভাবে ক্লাস হয় না এক কথায়। তাও আবার ওনার ক্লাস তার প্রতিদিন উনি ক্লাস নিতে পারবে না, সপ্তাহে হয়তো বা 2টা একটা ক্লাস থাকতো। তো সেই দিন শুধু ওনার কাছে আমরা অ্যাকাউন্টিং পড়ছি, আর কিছু পড়িনি, আর বাকিগুলো আমরা নিজে নিজেই পড়ি। তো তখন দেখলাম যে স্টুডেন্ট যদি বেশি হয়, স্যারকে বলে আমরা একটা টিচার নিতে পারবো, জোর করে আমরা আরো 2জনকে কমার্স নিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাজু, জাকারিয়া, এই 2জন আমাদের ফ্রেন্ড, ওদের 2জনকে আমরা কমার্স নিয়ে দিচ্ছি, যে তোমরা কমার্স নাও, অনেক ভালো, এটা খুব সহজে আমরা এটা ভালো রেজাল্ট করতে পারবো, মানে বলাই ভালাই, তখন তো বুঝি নেই কমার্স কি। নেওয়ার পর যখন শুরু করলাম, তো এখন আশেপাশে কমার্সেরও কোনো টিচার নেই, যে কোথাও প্রাইভেট করতে যাবো, এসএসসি পাস করবো কিভাবে। তো বাড়ির পাশে একটা ভাই ছিল, উনি কমার্সে অ্যাকাউন্টিং প্রাইভেট পড়ায় শহরে। তো উনি হচ্ছে যখন বাড়িতে যায়, ওই তখন আমরা 4জন মিলে বই নিয়ে এসে ওনার কাছে পড়ি। তো ওনার কাছে শুধু আমার মনে হয় আমি শুধু জাবেদাটাই শিখছি, এর মানে তাও অল্প কিছু দিন, তারপর আর কিছু শিখে নেই। তখন কি করলাম, তখন হচ্ছে যে 9-10 যে বইটা আছে আমাদের কমার্সের অ্যাকাউন্টিং বইটা, এটা হচ্ছে আমরা 3জন মিলে বসে আমরা 3জনেই নিজে নিজেই করি, যেটা আসলে কেন হলো, এই জাবেদাটা কেন হলো, যেগুলো ভুল আমাদের হয় সব আমরা একদম লিখে লিখে জমা করে রাখি। একদম ক্লাসে যে আমাদের কোনো পড়া নাই, মানে যেহেতু আমরা 4জন স্টুডেন্ট, একজন টিচার, কাজে আমরা তো একদম আমরা সবাই টিচার এখানে। তখন টিচারকে বলি যে স্যার এইগুলো আমাদের সমস্যা, স্যার শুধু সমস্যা সলভ করে দিত, আর কিছু পড়ানোর সময় ছিল না, এরকম। মানে এই জন্য আমি একটা বিশেষ এখানে একটা কথা অ্যাড করবো, সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। এই যে 4জন আমরা পড়ছি, আমাদের কিন্তু কোথাও প্রাইভেট পড়তে হয় নাই, বা ক্লাসে টিচার তো ছিলই না, পড়বো কোথায়, ক্লাস করতে হয়নি। আমরা 4জনই হচ্ছে মাঠে বসে বসে বা ক্লাসে বসে বসে শুধু ম্যাথ করছি নিজে নিজে। হ্যাঁ, 4জনে ছিলেন ডিপার্টমেন্টে, অর্থাৎ কমার্সে ওই স্কুলটাতে, আর 4জনে গ্রুপ স্টাডি, মানে চেষ্টা কাকে বলে আসলে। হ্যাঁ, এভাবে পড়ছি। তা আসলে অন্য আবার যারা সায়েন্সে বা মানবিকে আছে, তা আমাদের স্কুলে খুব কম স্টুডেন্ট, যেহেতু সায়েন্স কমার্স 3 গ্রুপ মিলেই আমাদের ফাইনাল এক্সাম হয় 9-এ। তো এই 9-এ ফাইনাল এক্সামে এখন আবার সবাই, মানে আমার ফ্রেন্ডসরা বা টিচার্সরা অন্যান্য মনে করতেছে যে এবার সায়েন্সে যেহেতু সব ভালো স্টুডেন্টরা চলে গেছে, তো এবার ফার্স্ট হবে সায়েন্স থেকেই। তা আমাদের আবার এই কথাটা কানে আসছে আমাদের কানে, আচ্ছা, যে সায়েন্স থেকে ফার্স্ট হবে। আমি হচ্ছে ফার্স্ট বয় ছিলাম 9-এ এসে, মানে 8 থেকে যখন 9-এ উঠলাম, তো 9-এর ফাইনাল এক্সামে যদি ফার্স্ট হয় সায়েন্স থেকে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। মানে তাদের একটাই প্রবণতা, তারা হচ্ছে প্রাইভেট পড়তেছে, আর আমরা হচ্ছে বা ক্লাসও নিয়মিত করতেছে, আর আমাদের ক্লাসও নাই, আমরা প্রাইভেট তো করতেই পারি না, আমরা ফার্স্ট হতে পারবো না কোনোভাবেই। তো এই বিষয়টা শুনে আমার যে স্যার ছিল, রুমি স্যার, উনি যেহেতু আমাদের একদম ইনসেন্টিভ কেয়ার নিত, কারণ উনি তো একাই টিচার আমাদের, আর তো টিচার নাই। তো উনি হচ্ছে আমাদেরকে তখন বললো যে জাহিদ, তোমাকে এবার ফার্স্ট হতেই হবে, এটা আমার সম্মান রক্ষাতে, তোমার জন্য না। এখন আমি তো ভয়ই ছিলাম যে আমি ফার্স্ট হয়ে কি করবো, তারা হচ্ছে সায়েন্সে, তাদের তো মার্কস আলাদা, প্র্যাকটিক্যাল মার্ক আছে 25, তারা তো হবেই, আর আমার তো সব পরীক্ষা দিয়ে নিতে হবে, মানে এরকম। তখন তো এত কিছু বুঝি নাই। তো যখন এটা এখন টিচার যেহেতু বলছে যে আমার সম্মান রক্ষাতে তোমাকে ফার্স্ট হইতে হবে, কারণ তোমাদের এই 4জন কমার্সের দায়িত্ব, আমাকে শুধু এই কমার্সের দায়িত্বটাই দেওয়া আছে, আর কোনো দায়িত্ব নাই। তো তখন আমি দেখলাম এবার তো মহাবিপদ, কি করা যায়। তখন আমি হচ্ছে এই 4জন সহ আমরা একটা প্ল্যান করলাম যে এনিওয়ে আমাদের এখানে 4জনের মধ্য থেকেই ফার্স্ট হতে হয়। হ্যাঁ, তা আমার হাতের লেখা যেহেতু একদমই সিরিয়াস, মানে খুব খারাপ, আমি হচ্ছে লিখলে আমি 1 ঘন্টা পর আমাকে যদি পড়তে দেওয়া হয়, আমি নিজেই একটু হিমশিম খাবো যে আমি কি লিখেছি, সেখানে আমি কিভাবে ফার্স্ট হবো। তো এখন এই বিষয়টা যখন আমার স্যার বলছে, তখন আমার মাথায় একদম পুরোপুরি ভাবে এটা আবার সেই জেদ ঢুকে গেল না, আমাকে ফার্স্ট হতেই হবে। এবং তখন আমরা প্রায় একদম এক্সামের আগে আগে এই কথাটা বলছে। এখন আমরা কি করি, তখন আমি হচ্ছে আর বাড়িতে থাকি না, ওই যে আমার ফ্রেন্ড ছিল আরিফুল, তখন আমি তার বাড়িতেই থাকি। কারণ আমার বাড়িতে থাকলে একটা কথা হচ্ছে, আমি ওই মুয়াজ্জিন ছিলাম ওখানকার, আমাদের ওই সময় আবার মুয়াজ্জিন মারা গেছে, তখন আমি আজান দেই, নামাজ পড়ি 5 ওয়াক্ত। এখন কথা হচ্ছে এটাতে যাতায়াত অনেক সময় যায়, আর বাড়িতে থাকলে আমার বাড়িতে হচ্ছে সমস্যা, মানে পড়ালেখা ঠিক টাইমে আজান দিতে হয় 5টা টাইমে। আর বাড়িতে থাকলে একটু সমস্যা পড়ালেখা করার, যে আমাদের গ্রামে কারেন্ট নাই, মানে কারেন্ট নাই, এটা অনেক পরে দেরিতে আসছে আর কি। মানে ওই তখন হচ্ছে গ্রামের পর্যায়ে এগুলো তো হচ্ছে বুঝতেই পারেন যে কিভাবে ল্যাম্প জ্বালিয়ে এভাবে পড়া, এগুলো মানে হয় না এভাবে রাতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাতে পড়তে গেলে একটা মানে ব্যবস্থা থাকতে হবে, এরকম একা একা পড়তে মন চাইতো না, যেহেতু আমার অভ্যাসটা ছিল না। তখন আমি চলে গেলাম আলিপুরের বাড়িতে। তখন আলিপুরের বাড়িতে যে হচ্ছে সারাদিন তো আমি আমার বাড়িতেই পড়ি, এসার নামাজ পড়ে, আজান দিয়ে নামাজ পড়ে আমি হচ্ছে বাড়িতে যাই, যাই হচ্ছে ঘুমাই, এবং তখন থেকে আমি রাতে 3টার দিকে করে উঠি, মানে যেহেতু আমাকে ফজর আজান দিতেই হবে, তা আমাকে তো আগে উঠতে হবে। তা আমি আর অনেক 2-3 ঘন্টা আগে উঠতাম, দেখা যাচ্ছে 2টা 3টা এরকম টাইমে আমি উঠে যাই। আমরা 2জন মিলে তখন হচ্ছে পড়া শুরু করি। হ্যাঁ, এইরকম মানে সিরিয়াসলি পড়া শুরু করলাম যে না, আমাদেরকে টিচারের সম্মান রক্ষা করতেই হবে। না, আমি আমার লাইফে আবার টিচারদেরকে মানে একদম সর্বোচ্চ
শ্রদ্ধা করার চেষ্টা করি, কারণ তারা এত বেশি দোয়া করে আমার জন্য। ওই প্রাইমারি লেভেল থেকে একদম হাই স্কুলের সব টিচাররাই, সেই টিচার আমাকে বলছে যে আমার সম্মান রক্ষা তোমাকে ফার্স্ট রেতে আমি হবো না, এটা আসলে হয় না। এরপরে 9 হ্যাঁ। রেজাল্ট 9-এ যখন রেজাল্ট দিলাম তখন দেখি যে সবচাইতে মানে গরম যে মোট যে মার্ক, সায়েন্স আর কমার্স তিনটা মিলিয়ে আমার মার্ক একদম অনেক বেশি, মানে তাদের সাথে প্রায় 90-80 এরকম মার্ক আমার বেশি, 80 মার্ক বেশি ছিল। ওয়াও, অসাধারণ। তো এইটা দেখে যারা সায়েন্সের একটা টিচার কাছে প্রাইভেট পড়তো, যে আমি ট্রেনে উঠে সেই টিচারের কাছে ম্যাথ প্রাইভেট পড়ার জন্য গেলাম। ম্যাথ প্রাইভেট এটা আমার হেড স্যার বলে দিয়েছে যে তুমি এই টিচারের কাছে যাও, আর তাছাড়া উনি বিএসসি টিচার বা আমাদের বাজারের বাড়ি, তোমাকে হচ্ছে টাকা পয়সা তো নিবেই না, কারণ তুমি এখন নজর পড়ে গেছো, তোমাকে এমনিতেই পড়াবে, তুমি যাও, তাহলে তুমি আরো ভালো রেজাল্ট করবে। আর তুমি আমাদের মনে হচ্ছে তুমি আমাদের এবার হচ্ছে প্লাস, মানে আমাদের স্কুল থেকে সম্ভবত এই পর্যন্ত, মানে 1985 সালে স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে, এই পর্যন্ত সম্ভবত 3 জন মাত্র প্লাস হয়েছে। হ্যাঁ, সম্ভবত মানে আমি আসার পরে পাইছি কিনা এটা জানি না, আমি একটু খোঁজ নেইনি, মানে আমি পর্যন্ত আমি মানে 3য় প্লাস। হ্যাঁ, মানে 85 সাল থেকে 21 সাল আমি 3 নাম্বার প্লাস। তারপরে আমি অবশ্য খোঁজ খবর নেই জানি না। তো এখন টিচার আমাকে বলতেছে তুমি এবার একমাত্র স্টুডেন্ট যে এবার প্লাস পাওয়ার মতো আছো, কাজে তোমাকে প্লাস পেয়ে এবার আমাদের স্কুল থেকে আরেকটু নামটা ফুটাইতে হবে। এখন আরেক বিপদ, এমনি ফার্স্ট হয়ে গেলাম, এখন আমার প্লাস পাইতে হবে। তো তখন আমি হচ্ছে ম্যাথ প্রাইভেট পড়ার জন্য যাই স্যারের কাছে, যে স্যার আমাকে হচ্ছে ম্যাথ গুলো দেখাই দেন। তো এখানে যাই দেখি স্যার যে ব্যাচ সব সায়েন্সের আর হচ্ছে আর্টসের ব্যাচ, তারা জেনারেল ম্যাথ অলরেডি একবার করে শেষ করে ফেলেছে, আমি তো কোলাইতে পারি না। তখন আমি 2 ব্যাচেই যাই, সায়েন্সের ব্যাচে বিকাল টাইমটাতে যাই, আবার সকালবেলা আর্টসের ব্যাচে যাই, কারণ আমার তো আর অন্য কোনো প্রাইভেট নেই, সব সময় ফ্রি, আমি এই কাজ করি। আর এখানে একটা বিষয় হচ্ছে আমি কিন্তু ওই যখন ক্লাস 8-এ ছিলাম তখন থেকে আমি হচ্ছে টিউশনি করাই, প্রাইভেট পড়াই। আমার হচ্ছে তখন থেকে আমি মানে আমার যে নিজের একটা পার্সোনাল কস্ট, এটা আমি আমার দিয়ে চালাই। ক্লাস 8 থেকে নিজে পড়াতেন, টিউশনে পড়াতেন? তো যখন আমি 9-এ আসলাম তখন আমার ওই প্রাইভেট ব্যাচটাকে আমি একদম কোচিং বানিয়ে ফেলছি এতদিনে। এটাকে হচ্ছে প্রথমে সৃজনশীল মানে প্রাইভেট হোম ছিল, তা আমি যখন 9-এ উঠেছি তখন এটাকে সৃজনশীল কোচিং সেন্টার নামকরণ করলাম। হ্যাঁ, একটা বড় ভাই ছিল ওখানে, জাহাঙ্গীর ভাই, ওনার সাথে মিলে, ওনার মানে প্রতিষ্ঠানটা ওনার, তো উনি ঢাকায় এসেছিল একবার কোনো একটা জবে, ওই সময় আমি ওটাকে ম্যানেজমেন্ট করে একাই এটাকে চালাই। তো উনি যখন পরে আসলো তখন আমার এই স্কুলটা ডেভেলপ হয়ে গেছে, মানে কোচিংটা, তো এখান থেকে তখন আমার হিউজ টাকা আসে। তখন আমি ভাবলাম এখন আমাকে তো প্রাইভেট পড়া যাবে, বই কেনা যাবে, সমস্যা নেই। তো তখন আমি হচ্ছে একটু গাইড কিনলাম, আমাদের ওখানে পুরাতন লাইব্রেরি ছিল, পুরাতন লাইব্রেরিতে যে গাইড কিনে নিয়ে আসি। আবার হচ্ছে তখন আমি ম্যাথ প্রাইভেটটা অন্য একটা টিচারের কাছে পড়া শুরু করলাম, আবার ইংলিশ প্রাইভেটটা পড়া শুরু করলাম। এই ক্লাস 10-এ আমি এসে ফার্স্ট আমার ইংলিশ প্রাইভেটে আমি দেখলাম যে আসলে কমপ্লিটিং সেন্টেন্স বলতে একটা জিনিস আছে, বা আর্টিকেল এভাবে লিখতে হয়, রাইট ফর্ম অফ ভার্বস। আর তখন তো বেসিক গ্রামার শেখার টাইমই ছিল না, তখন শুধু হচ্ছে মানে আমার বাড়ি থেকে আমি প্রায় 5 কিলোমিটার 7 কিলোমিটার সাইকেল নিয়ে গিয়ে, মানে আমি টিউশনের টাকা দিয়ে সাইকেলও কিনে ফেলছি তখন, সাইকেল নিয়ে মানে অন্য একটা মন্ডলহাট একটা স্কুল ছিল, ওখানে রাজা স্যার নামে একজন স্যার, হ্যাঁ, ওনার কাছে হচ্ছে তখন আমি প্রাইভেট পড়তে যাই। তো ওনার ওখানে যখন প্রাইভেট পড়তে এত দূর, আর শীতকাল, মানে আমাদের এক্সাম গুলো তো জেনারেলি জানুয়ারি মানে ফেব্রুয়ারির দিকে হয়েছিল, তা আমি এরকম ডিসেম্বরের দিকে হচ্ছে প্রাইভেট পড়তে যাই। এত শীত সকালে, মানে যাইতে আসতেই আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়, মানে 5-7 কিলোমিটার ফাঁকে যাওয়া লাগে। তো এইভাবে তখন আমি প্রাইভেট পড়ি, মানে ইংলিশ প্রাইভেটটা আর ম্যাথ প্রাইভেটটা। ম্যাথ প্রাইভেটটা একটু বেশি বলে, ইংলিশ প্রাইভেটটা আমার মনে হয় এসএসসি লেভেলে সর্বোচ্চ 1.5 মাস 2 মাস এরকম পড়ছে, পুরো আমার মোটামুটি একটা আইডিয়া হয়েছে। তো যখন আমার এরকম ভাবে মানে পড়লাম, আর আমার সবসময় মাথায় আছে যে না আমাকে প্লাস তুলতে হবে, হ্যাঁ, মানে এ প্লাস এনিওয়ে আমাকে আনতেই হবে। আর আরেকটা বড় কথা হচ্ছে এ প্লাস না পাইলে আবার আমার পার্শ্ববর্তী যেগুলো কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ আছে, এখানে আবার অ্যাডমিশন নেয় না, মানে এখানে এ প্লাস না পেলে ভর্তি হওয়া যাবে না, প্লাস না পেলে ভর্তি হওয়া যাবে না। তো এখন আমার কাছে কথা, যেহেতু আমার বাড়ির আশেপাশে আর কোনো কলেজ নাই, আর যে 2-1টা আছে এগুলো একদম লোয়ার কোয়ালিটি, আমাকে গাইবান্ধা সরকারি কলেজে পড়তে হবে। এবং আমাদের স্কুল থেকে খুব কম স্টুডেন্টই আছে যারা এইচএসসিটা ওখানে গাইবান্ধা সরকারি কলেজ থেকে করছে, সম্ভবত এটাও আমি এরকম 2-3 নাম্বারই হবো, আমি যতটুকু খোঁজ নিয়েছি জানি। এই জন্য আমার বিশেষ করে টাকা আমাকে প্লাস তুলতে হবে। তা আমি এত বেশি পড়ছি আমার জীবনে যে মানে আমার মনে হচ্ছে যে আমি সর্বোচ্চ রাতে 3 থেকে 4 ঘন্টা ঘুমাই। হ্যাঁ, আর এই যে হ্যাঁ, আর পুরো টাইমটাই শুধু পড়ার মধ্যে, আর না 18 ঘন্টা হইতো না, মানে 10 ঘন্টার মধ্যে পড়ার মধ্যে হইতো। আর একটা যে প্রাইভেটে যাওয়া আসা, আর আমার নিজের স্কুল যেহেতু আমি একটা ছিল, এটাকে আমাকে পরিচালনা করতে হতো, এখানে ক্লাস নিতে হতো। আমি এখানে তখন আমি নিজেই, আমি যখন হচ্ছে ক্লাস 10-এ পড়ি তখন আমি যারা 9-8-এ পড়ে তাদের আমি ম্যাথ করাই। হ্যাঁ, আপনি যখন 10-এ পড়েন, হ্যাঁ, যখন 10-এ পড়ে তখন তিনি 9 এবং 8-এ ম্যাথ পড়াতেন। হ্যাঁ,
আসলে মানে ইচ্ছা শক্তি আর চেষ্টা পরিশ্রম কাকে বলে? আমরা কত এক্সকিউজ দেই, তাই না? আমি প্রাইভেট পড়তে পারছি না, আমি ভালো একটা কলেজে পড়তে পারছি না, তাই না? ওকে, এরপরে কি হলো আপনার এসএসসি রেজাল্টটা? হ্যাঁ, তো আমি এত বেশি পরিশ্রম করছি যে একদম মানে যেগুলো বই ছিল আমার, মানে আপনার ম্যাথের, আমি হচ্ছে শুধু ম্যাথ যদি উপরে লাইনটা দেখতাম যে a প্লাস বি হোল স্কোয়ার তারপরে প্লাস 2ab আছে, তা আমি বলে দিতে পারতাম উত্তর কি আছে এটা, মানে এত বেশি এক্সারসাইজ করছি। আর ইংলিশ একদম, যে একটা গাইড কিনেছিলাম আমি, ওই গাইডটা এত বেশি পড়ছি যে কমপক্ষে আমার মানে 500 বার পড়া হয়ে গেছে। মানে যে কোনো মডেল ধরলেই আমি, এমসিকিউ আছে না, শুধু উপরে লাইনটা দেখতাম, বলে দিতাম এখানে 4টা কি অপশন আছে, মানে এরকম পড়া পড়ছে শেষ পর্যন্ত, মুখস্থ হয়ে গেছে। পড়া কাকে বলে? হ্যাঁ, আমাকে স্যাররা বলতো, এই তোমার তো মেধার মানে মুখস্থ বিদ্যাই নেই, তুমি বলো যে তোমার কোনো মুখস্থ বিদ্যা নাই, একটা পরে 100 বার পড়তে হয়, সব মুখস্থ হলো কিভাবে? বলেছে সব মুখস্থ হলো কিভাবে এটা আমি বলতে পারবো না, এটা খুব বেশি পড়তে পড়তে এখন মানে আমার চোখের মধ্যে এটা মুখস্থ হয়ে গেছে। আমি আমার শিক্ষার্থীদেরকেও আমি বলে থাকি যে আসলে অনেকে আছে পড়তে বসলে পড়া মাথায় ঢোকে না, কত এক্সকিউজ দেয় যে বা পড়তে ইচ্ছে করে না। অ্যাকচুয়ালি একটু কষ্ট করে কোনো শিক্ষার্থী যদি টানা 1 মাস একটু 8-10 ঘন্টা পড়তে পারে, মানে তোমার মাথায় ঢুকুক টাটুক, বাট তোমার পড়তে হবে। এভাবে পড়লে একটা পর্যায়ে দেখবা অটোমেটিকলি একটা মানে যেটা মাথার ব্রেনটা শার্প হবে। মানে আমরা হচ্ছে কোনো অস্ত্র হচ্ছে বেশি ধারালো করতে হলে ধার দিতে হয় না, ঠিক ওইরকম তোমার ব্রেনটাকে ধারালো করতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে। তো এরপরে কি হলো আপনার এসএসসি রেজাল্ট কেমন? তো এসএসসি তে এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের যখন করোনা আসলো, করোনাতে তো সব স্কুল কলেজ বন্ধ, তো ওই সময় আমি আমার মানে নিজের একটু ইনকামের জন্য আমার স্কুলটা চালু রাখছিলাম, আমার যে কোচিংটা। তো এই পার্শ্ববর্তী হচ্ছে মানে আরেকটা কোচিং ছিল, তো ওনারা থানায় হচ্ছে কমপ্লেন করে আমার কোচিংটাকে একদম পুরোপুরি বন্ধ করে দেয়, এবং আমাকে হচ্ছে বাজারে কয়েকদিন খুঁজতে আসে, মানে হ্যাঁ থানা থেকে হচ্ছে পুলিশ এসে আমাকে খুঁজতেছিল বাজারে। একদিন আমি আমার মানে স্কুলের সামনেই দাঁড় হয়েছিলাম, এসে বলতেছে এখানে হচ্ছে জাহিদকে, এই স্কুলটা হচ্ছে চালায়, তুমি কি হচ্ছে তাকে চেনো? তা আমি তো এখন কিছু বলতে পারতেছি না, হাসতেছিলাম শুধু। হ্যাঁ, তো আমি যখন চলে আসছি তখন হচ্ছে উনি অন্যজনকে জিজ্ঞেস করে তখন বুঝেছি, আমার কথা বলছে যে ওই ছেলেটাই আসলে এই কোচিংটার হচ্ছে পরিচালক। এতটুকু ছেলে এই কোচিং এর পরিচালক, এটা কি কখনো পসিবল নাকি? তো ওনারা পরে আমার সাথে অবশ্য দেখা করছে, আমাকে থানা ডাকা হয়েছিল, আমি থানায় দেখা করে এসেছি। তো ওনাকে বললো যে তুমি যদি চালাইতে পারো তুমি পরিপূর্ণ চালাও, তবে আইন বিধি মেনে। তো তখন আমি, এটা কেন বললো, এই কারণেই বললো যে ওনারা এটা দেখেই অভিভূত যে আসলে ক্লাস 10 পর আমি একটা কোচিং এর মালিক হয়ে যেতে পারি, মানে একটা কোচিং এর পরিচালনা করতে পারি। সত্যি এটা অসাধারণ। এবং একটা বিষয় আমি এখানে আরেকটা বিষয় খেয়াল করেছেন, মানে অন্য একটা কোচিং সেন্টার তারা কিনা আবার কমপ্লেন করে থানায়, মানে ব্যবসা সিন্ডিকেট কাকে বলে এখান থেকে শিখে নেন আপনারা। আচ্ছা, এরপরে কি হলো? তারপর আমি অবশ্যই নিজের থেকেই কোচিংটা বন্ধ করে দিই, কারণ যেহেতু দেশের আইনে তখন বন্ধ করে দেওয়ার নিয়ম, হ্যাঁ তখন আমি বন্ধ করে দিই। এবং বন্ধ করে দেওয়ার আমার আরেকটা বিষয় মানে লাভ হয়েছে, আমি আমার পড়াশোনার প্রতি বেশি ইফেক্টিভ হয়েছি তখন পড়াশোনাটা। হ্যাঁ একদম, মানে আমার এরকম নেশা ছিল যে আমি কিন্তু ক্লাস 9 থেকে মানে 5 to 9 একদম প্রফেশনাল সিঙ্গার ছিলাম, একদম আমি বিভিন্ন মঞ্চে গান গাই, মানে এরকম একটা ইয়ে ছিল। কিন্তু কথা হচ্ছে 9-এ এসে পড়াশোনার যে একটা চাপ, মানে নিজের ভিতরে নেশাটা আসলো, আমার মনে হয় না ক্লাস 9 থেকে আজ পর্যন্ত আমি 5টা গান শুনছি, এটা আমার মনে হয় না। আচ্ছা, এখন আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে গাওয়া যাবে মানে এই পডকাস্টে? আমি হচ্ছে, আচ্ছা এটা আমরা শেষে গল্প, হ্যাঁ মানে ক্লাস 9 থেকে একদমই বাদ দিছে, আজ পর্যন্ত একটা গানও শুনিনি এরকম, মানে সর্বোচ্চ হয়তো হঠাৎ করে যদি কোনো একদিন শুনে থাকি সেটা আলাদা বিষয়। তো এই জন্য আমি এই লাইন থেকে একদমই বের হয়ে এসেছি। আচ্ছা, তারপরে যখন ক্লাস 10-এ আমি রেজাল্ট দিলাম, মানে এক্সাম দিলাম, তো এক্সাম দেওয়ার পরে ওই আমার স্কুলটাকে হচ্ছে এই মানে যে আমার এনটি কোচিংটা ছিল, আমার স্কুলে ওই কোচিং এর, আমার কোচিং এ ওই কোচিং এর সব স্টুডেন্ট চলে আসছে আমাদের কোচিং এর যে লেখাপড়ার মান এটা দেখে। হ্যাঁ, তো এখন ওই এনটি কোচিংটা থানায় এত বড় কমপ্লেন দিয়েছে যে আমার কোচিংটাকে একদম মানে বন্ধ করে দিবে, এরকম একটা, মানে বাজারে আমাকে ঢুকতেই পারি না মানুষের কথায়, এরকম একটা অবস্থা। তখন দেখলাম আমাকে তো এখানে আর থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে, থাকতে পারবো না, কখন ধরে আবার এই বয়সে একটা সমস্যা। আর বাড়ি থেকেও আমাকে একদম পুরোপুরি নিষেধ যে আমি আর এই কোচিং চালাতে পারবো না। তখন আমি কি করলাম, যে ক্লাস যখন আমার এসএসসি এক্সাম হয়ে গেল, আমাদের ওভার শর্ট সিলেবাসে একদম মানে শেষ পর্যায়ে শুধু 3টা মানে সাবজেক্টের এক্সাম নিয়েছে আমাদের, শুধু গ্রুপ সাবজেক্টটা, আর বাকিগুলো নেই। সেটা নেওয়ার পর আমি যখন বসেছিলাম, মানে আমি যে দৈনন্দিন চলাফেরা করবো এটা আমার তখন মুশকিল হয়ে গেল। এমনিতেই টাকা পয়সা নাই, বাড়ি থেকে তো নেই না, একদমই প্রতিজ্ঞা করছি যে বাড়ি থেকে আবার কোনোদিনই টাকা নিবো না, মানে এটা আমার প্রতিজ্ঞা ছিল। তো এখন আমি কি করি, তখন আমি ঢাকায় চলে আসছি। ঢাকায় চলে এসে যে হ্যাঁ মানে এসএসসি এক্সাম দিয়েই 5-7 দিন পরে তখন আমি ঢাকায় চলে আসলাম।
একটা ঢাকা চলে আসা আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমার এলাকার কিছু মানুষ ছিল এখানে, দুই একটা শিক্ষিত লোক ছিল, ঠিক আছে, ওরা আমাকে এই বিষয়টা নিয়ে দেখতে পারতো না, কেননা হচ্ছে অনেকের করছেন এটা দেখতে পারতো মানে না। তাদের এটা হচ্ছে চোখে সহ্য হয় না। আমি একদম মানে স্পেসিফিক্যালি বলতেছি যে আমার বাড়িতে এসে বলতো, আরে জাহিদ এই লেখাপড়া করে প্লাস পেয়ে কি হবে, এই যুগে তো 10 লাখ টাকা ছাড়া চাকরি হবে না, এই যে লেখাপড়া করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইচএসসি তে যখন বাইরে থাকবে এত টাকা পয়সা দিতে পারবে না বাইরে থেকে, তো তাকে হচ্ছে বাইরে পাঠাই দাও কাজের জন্য, বাড়িতে রেখে এমনিতে কি করবে, সারাদিন বসে থাকে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর তাছাড়া হচ্ছে আবার ওই যে বাজারে আমার কোচিংটা বন্ধ করে দেওয়া হয়। তো এইটাতে আমি খুব কষ্ট পেয়ে, বাড়ি থেকে আমাকে কোনোদিন বলে নাই, বাট আমি নিজের থেকেই মানে একদম গ্রাম ছেলে দিয়ে ঢাকায় চলে আসছে। মানে ঢাকায় এসে কার কাছে আসছে? মানে ঢাকায় আমি এসেছি এটা কারো কাছে না, এখানে আমার মানে একটু, আমি তখন হচ্ছে একটা বাটন ফোন ছিল আমার, বাটন ফেলে মানে ফেসবুক আমার অ্যাক্সেস ছিল। তো আমি আসলে যদিও অনলাইন অ্যাক্সেসটা খুব বেশি না, তো সেখান থেকে আমার পরিচিত হলে আমার একটা মামাতো বোন আছে, বড় বড় আপু, উনি হচ্ছে ঢাকায় থাকে আর কি, এই মধ্যপাড্ডাতে। তো আমি ওনার সঙ্গে একটু কথা বললাম যে এরকম উনি একটা অফিসে জব করে, মানে স্টোর ম্যানেজারের হচ্ছে পিএ হিসেবে কাজ করে। তো ওনাকে বললাম যে আমাকে একটা কাজ দেওয়া যায় না, যে আমি হচ্ছে তাহলে কিছুদিন সেখানে জব করি। তো উনি বলতেছে ঠিক আছে, আমার হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট খুব প্রয়োজন, তো তুমি আসলে বেশ ভালো হয়। তা আমি ভাবলাম যে তাহলে তো এইটাই সুযোগ, এই সুযোগে চলে যাই। আল্লাহ কোনো না কোনো ভাবে মিলিয়ে দেয়। এই যে ওই যে উনি বললো না যে যারা শিক্ষিত মানুষ ছিল তারা আসলে চাইতো না সে ভালো করুক, তাকে ডিমোটিভেট করতো, তার পরিবারকে ডিমোটিভেট করতো, কিন্তু তাকে কি কেউ আটকাতে পেরেছে? কেউ পারেনি। ঠিক তিনি কিন্তু আজ এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তো আসলে আল্লাহ যাকে যেখানে নিবে সে সেখানে যাবেই, তবে অবশ্যই পরিশ্রম করতে হবে, তাছাড়া আপনি কিছুই পাবেন না। ওকে। তো ঢাকায় এসে তখন আমি ওই কোম্পানিতে ZXYinternational.com, একটা অনেক ভালো বিদেশি কোম্পানি, দুবাই ভিত্তিক কোম্পানি, তো সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। তো এখানে মানে অনেক পরিশ্রম, এত বেশি পরিশ্রম যে আমি এখান থেকে একটা শিক্ষা পাইলাম যে আমি পড়ালেখার পেছনে তো 10 ঘন্টা কাজ করি, আর এখানে আমাকে অফিস করার জন্য 5টায় উঠে, এই শীতের মধ্যে আমি যখন এসেছিলাম তখন হচ্ছে ওইটা ছিল মানে ডিসেম্বরের, মানে আমি হচ্ছে 13 দিন চাকরি করছি ওই মাসে, মানে 17 তারিখ, ডিসেম্বরের 17 তারিখে আমি ঢাকায় চলে আসছি। তাহলে এই 17 তারিখ, এই যে প্রচন্ড শীত, আর ওই বছর প্রচন্ড শীত ছিল ঢাকায়, 5টার সময় উঠে আমাকে গোসল করে শার্ট প্যান্ট টাইকোট পরে অফিসে যেতে হয়। এখান থেকে আমি একটা শিখছি, তো এখানে আমি কি কষ্ট এমন করি, এখানে তো আরো বেশি পরিশ্রম। এই পরিশ্রম করার চাইতে আমাকে লেখাপড়া করে এর সাথে একটা ভালো, আমি যদি এখানকার যে ম্যানেজার, আমি যদি ম্যানেজারের পোস্টে বসতে পারি তাহলে তো আমাকে এত কষ্ট করতে হবে না। মানে আমার এটা মাথায় ঢুকেছে, তো এই জন্য আমি ওখান থেকে কাজগুলো সব শিখে নিয়েছি একদম। মানে এই 13 দিনে আমি এত জনপ্রিয় হয়েছিলাম, আমার যে স্টোর ম্যানেজার ছিল ওই স্যারের কাছে, হ্যাঁ, এত বেশি কাজ করতাম নিজে উদ্যোগে। উনি আমাকে যদি বলতে যে আজকে তোমার কাছে 5 কার্টুন মাল হচ্ছে তোমাকে চেক করতে হবে, আমি 20 কার্টুন করে বসে থাকি, কারণ 5 কার্টুন চেক করতে তো অন্যান্যরা এমপ্লয়িরা কি করতে, একটা সকালে করে 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার করে, আর আমি একাধারি করতাম। এই জন্য আমি একদম নজরে পড়ে গেছি। তো তখন আমাকে বললো তুমি যদি 6 মাস এখানে জব করতে পারো, মানে তোমার, আমি তখন বয়সটা তো কম ছিল অনেক, ভোটারই হয়নি, তুমি ভোটার হইলেই তোমাকে হচ্ছে এই ফ্লোর সুপারভাইজার করে দিব, এরকম একটা আমাকে অফার দিল। তো এখন কিন্তু আমার কিন্তু মনে মনে টার্গেট যে আমার শুধু রেজাল্ট পর্যন্ত আমি এখানে আছি, কারণ আমার রেজাল্ট দিবে হচ্ছে জানুয়ারির 31 তারিখে আমাদের রেজাল্ট দিয়েছিল ওই সময় 2021 সালে এসএসসি রেজাল্ট 31 তারিখেই হবে। আমি শুধু টার্গেট আছে যে আমি জানুয়ারির 31 তারিখ পর্যন্ত অফিসে, আপনারা যত কিছু বলেন, আমার টার্গেট লেখাপড়া, কারণ আমি তো এটা শিখে নিচ্ছি। আজ থেকে 10 বছর পরেও যদি আমি কোম্পানিতে যাই আর আমার তখনকার যে এক্সপিরিয়েন্স, আমি যদি কাজ দেখাইতে পারি, তা আমি অবশ্যই এখানকার ম্যানেজার হয়ে যেতে পারবো, আমার আর এখানে থাকার প্রয়োজন নেই। তো এটা কিন্তু বাড়ি থেকে আবার অনেক কথা, বিভিন্ন জনের কাছে যখন ফোন দিই অনেক কথাই শুনি যে আমি একদম নষ্ট হয়ে গেছি, বাড়িতে বলে আসিনি, তো আমি না জানি হচ্ছে কোথায় গেছি, এরকম। তো এরকম বলা আমি এগুলো শুনে খুব হাসি পাই, মানে আমার হাসি পায়, গ্রামের মানুষ, আমার খুব কষ্ট লাগে, কিন্তু আমি হাসি পাই যে বলুক, তারা এগুলো বলবে স্বাভাবিক। আবার 2 একজন ভালো ছিল, ওনারা আমাকে ফোন দিয়ে বলতো, বিশেষ করে সাকিবের আম্মু, মানে ওই গ্রামের সবচেয়ে বেশি ভালোবাসতো আমাকে ফোন দিয়ে বলতো তুই কেন হচ্ছে ঢাকায় গেলি, আমার বাড়িতেই থাকতি, আমি মানে সবসময় ওদের বাড়িতেই থাকি, এরকম একটা অবস্থা। উনি উনি একমাত্র যে মানুষের মানে এন্টি ছিল, কেউ কিছু বললে আমার সম্পর্কে একদম প্রতিরোধ করতো, এরকম। উনি আমাকে বলতো যে রেজাল্ট দিলে হচ্ছে বাড়িতে চলে আসবে, আসে সাকিব সাহেব একসাথে পড়ালেখা করো, অনেক ভালো কিছু হবে। তা আমার টার্গেট ছিল আমি A+ পাইলে পড়ালেখা করবো, না তো পড়ালেখাই করবো না, কারণ আমি তো এখানে তখনই প্রায় মানে 21 সালে 25,000 টাকা বেতনে জব করছি, তাহলে আজকে সেটা লাখ হয়ে যেত। এসএসসি পাস করার পর একটা ছেলে। হ্যাঁ, তা আমার টার্গেট আমি A+ পাইলে মানে পড়ালেখা করবো, আর নতুবা আমার এখানে শেষ। তাহলে আমি তা আমার যেদিন হচ্ছে রেজাল্ট দিবে 31শে জানুয়ারি, আমার মনে আছে এখনো, তখন হচ্ছে আমার বাড়ি থেকে আমার এক স্টুডেন্টের আম্মু আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার গ্রামে নাকি কেস হয়ে দিয়েছে, আমি ফেল করছি। মানে মানে কি বলবো, গ্রাম
হ্যাঁ, তারপর? আমি তখন হচ্ছে অফিসে আমার হচ্ছে চ্যারিটির জন্য মাল পাঠাইতে হবে। এটা আপনি হয়তো এই জব সেক্টর বাইং হাউস সম্পর্কে আইডিয়া থাকলে বুঝতে পারবেন। এই জানুয়ারিতে হচ্ছে যখন হয় এগুলো, মানে ফেব্রুয়ারির প্রথম দিকে বিদেশি বাইরেরা তখন প্রোডাক্ট দেখতে আসে, হ্যাঁ মেলা হয় আর কি। তো সেই চ্যারিটির জন্য মাল্লা পাঠাবো, যেহেতু আমি স্টোরের দায়িত্বে আছি, আমার তো বিশাল দায়িত্ব। আমি সেদিন জানি না যে আজকে আমার রেজাল্ট দিবে, এরকম একটা অবস্থা। আর সে হঠাৎ করে ফোন দিয়ে আমাকে বলতেছে আমি নাকি ফেল করছি। মানে এটা শুনে আমার এখনো মনে আছে আমি ফ্লোরে পড়ে গেছিলাম, মানে অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ, তো এইটা দেখে আমার স্যার সহ আরো যারা দুইজন ছিল, রাসেল ভাই, স্বপন ভাই, ওনাদের বগুড়াই বাসা, ওই আমার আরো মানে দুইজন মানে সহকর্মী আর কি, আমরা একসাথে কাজ করি। ওনারা সবাই অনেক সিনিয়র, আপনার মতো বয়স হবে। তো ওনারা এসে আমাকে পরে মানে যখন সুস্থ হইলাম, আর বললো যে কি সমস্যা হয়েছে, তো কোনো সবসময় হাসি খুশি থাকে, এরকম হলো কেন? তো আমি বললাম যে এরকম লেভেল, আমি তো যেই হচ্ছে সার্টিফিকেট দিয়ে ঢুকছি, এটা কিন্তু আমার ভাইয়ের সার্টিফিকেট, কিন্তু আপনাদের আগেই বলেছি, এটা দিয়ে আমি ঢুকেছি। কারণ আমার হচ্ছে এসএসসির আজকে রেজাল্ট দিছে, এবং এই মুহূর্তে আমার স্টুডেন্টরা আমাকে ফোন দিয়ে বললো আমি নাকি ফেল করছি। এই কথা শুনে আমার স্যার মানে বিশ্বাসই করবে না, স্যার এত রাগ, উনি একদম ল্যাপটপ আসার দিয়ে দিছে। আর তোমার মতো একটা ছেলে ফেল করবে এটা বিশ্বাস হয় না, আর তুমি যে পরিমাণ পরিশ্রম করো নিশ্চয়ই লেখাপড়া আরো বেশি পরিশ্রম করছো। দেখে আমি রেজাল্ট দেখি, পরে ওনাকে আমি রোল রেজিস্ট্রেশন দিলাম, উনি আবার নেট প্রবলেম জন্য দেখতে পারে নাই, নেট প্রবলেমে ওনার ওখানে রেজাল্ট আসলো মাইনাস। তা আমি আর একবার অজ্ঞান হয়ে যাই, আরো একবার? হ্যাঁ, যে মাইনাস আসবে, এটা আবার কি হয়? তার মানে আমাকে এখন এই জবের মধ্যেই থাকতে হবে, বাড়িতে আর যাওয়া হবে না। আমি খুব মানে অসুস্থ হয়ে গেলাম, এত অসুস্থ যে আমার স্যার আমাকে বলতেছে যে তুমি হচ্ছে সারাদিন আজকে অফিসে শুয়ে থাকো, কোনো সমস্যা নেই, কাজ করতে হবে না। তা আমি আসি, এমন সময় স্যার আমার মানে এই কষ্টটা উনি বুঝতে পারছে। উনি তখন কি করছে, ওই অফিস থেকে উনি বাসায় চলে গেছে, বাসায় নেট কানেকশন ভালো আছে। তুমি বাসায় যে আমার রেজাল্ট দেখছে আমি প্লাস পাইছি, মানে নেট প্রবলেম জন্য তখন আসলে দেখা যায় না, সব জিরো মানে মাইনাস এরকম চিহ্ন চিহ্ন দেখা গেছে। মানে পরে রেজাল্ট, পরে উনি ওটা নিয়ে একদম যত দ্রুত সম্ভব আমার হচ্ছে এই রেজাল্ট নিয়ে দেখেন কত কাহিনী। এক হচ্ছে প্রথমে জানলো সে ফেল করেছে, তারপর ফ্লোরে হচ্ছে অজ্ঞান হয়ে পড়া, আবার দেখে এ মাইনাস এর মতো যে স্ক্রিনে হয়তো অনেক নেটের প্রবলেম ছিল, তারপর না দিন শেষে তিনি এ প্লাস পেয়েছেন। মানে আমি তখন হচ্ছে আমাকে কোম্পানির গাড়িতে হাসপাতালে নেওয়া হবে, আমি প্রচন্ড অসুস্থ। তো এইটা শুনে উনি ফোন দিয়ে বলছে হাসপাতালে নিতে হবে না, আমি শুধু আসতেছে, আমার স্যার বলতেছে। উনি এসে আমাকে একদম মানে দেখালো যে তোমার তো এই প্লাস আছে, হয়তো বা নেট সমস্যা বা কোনো একটা কারণে তখন এরকম ব্ল্যাঙ্ক দেখা গিয়েছিল। তো এটা দেখে আমার অসুস্থ আপনি কি রাখবেন, ওই সময় সবচেয়ে সুস্থ আমি এরকম। এখন স্যাররা বলতেছে আসলে মানসিক যে একটা সুখ, এটা সবকিছু বড় জিনিস। সেদিন বলেছিলাম, এখন মনে আছে যে আমি এত বেশি খুশি যে শেষ পর্যন্ত ওনারাই আমাকে, আমার হচ্ছে যে স্যার ছিল, সেই স্যার আমাকে আর পরের দিন থেকে কাজ করতে দিবে না। ওনার কাছে ডিরেক্ট কথা যে হচ্ছে তুমি আমার বাসায় থাকবা, মানে তোমার কোনো কাজ নেই কর্ম নেই, তোমাকে হচ্ছে তখন হচ্ছে রাজধানী রেসিডেন্সিয়াল মডেল কলেজ একটা, আর উনি হচ্ছে স্টোর ম্যানেজার ছিল। তো উনি আমাকে এরকম অফার করলো, আমার মামাতো বোনকে বলতে একদম নিষেধ করে দিছে যে বললে যদি আবার হচ্ছে কিছু মনে করে, কারণ অনেক ফ্যামিলি আবার আছে যে লজিং সিস্টেম যেটা বলে, কিন্তু উনি লজিং না, উনি প্রকৃতপক্ষে একজন মন থেকে বলেছিল যে তুমি হচ্ছে আমার বাসায় থাকবা, তোমাকে রাজধানী রেসিডেন্সিয়াল মডেল কলেজে অ্যাডমিট করাবো, আর আমার তো টাকা পয়সার অভাব নাই, তুমি হচ্ছে মানে এখান থেকে যা লাগে পড়বা, তোমার সব খরচ আমি বহন করবো, তোমার হচ্ছে কোনো টেনশন চাই, আমি শুধু দেখতে চাই যে তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা। উনি আমাকে এটুকু বললো যে তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে আমার এই কোম্পানির হচ্ছে তোমাকে কোনো একদিন তুমি সিএ হবা, মানে ডিএমপিএম হবা, এরকমটা আমি দেখবো, ওনার আশা এটা। হ্যাঁ, তা আমি তখন বললাম যে না, আমি হচ্ছে স্বাধীন চেতা মানুষ, আমার কিন্তু খুব এইটা, আমি হচ্ছে যেখানেই কাজ করি না বা আমি যে সেক্টরেই থাকি, আমাকে যদি আমার স্বাধীনতার বিরুদ্ধে কেউ কিছু বলে আমি এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করি না। আমি ওনাকে ডিরেক্ট বলছি না, আমি যেহেতু এ প্লাস পাইছি, আমার এটাই নিয়ে ছিল, ডিসিশন ছিল যে আমি এ প্লাস পাবো মানে আমি জব ছেড়ে দেবো, কারণ আপনাদের জব কতদিন করতে হবে এটা বলেন। এত ওনারা বলছে তোমাকে জব করতে হবে না, তুমি তোর বেতন নিয়ে চলে যাবা, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে উনি না শুধু, ওখানকার যিনি আবার ডিএম ছিল কবির স্যার, এই যে এবার নামটা মনে হচ্ছে, ওখানকার যিনি ডিএম কবির স্যার, উনিও কোনো এক মাধ্যমে এটা জানতে পারছে, জানতে পারে আমার সাথে পার্সোনালি দেখা করে আমাকে বলছে যে তোমার কোনো একদিন যদি কোনো হেল্প লাগে, মানে কার্ড দিয়েছিল আমাকে যে তুমি এটাতে আমাকে নক দিবা বা ফোন দিবা, আমি মানে সর্বোচ্চ দিয়ে তোমাকে চেষ্টা করবো। তারপরে উনি নিজের থেকে আমাকে হচ্ছে চাকরির রিজাইন লেটার লিখে উনি জমা দিয়ে, ও নিজের থেকে আমাকে একদম মানে পরিপূর্ণ যে বেতন যেটা দেওয়া দরকার আমাকে দিয়ে, উনি একদম বাড়িতে যাওয়ার টিকিট পর্যন্ত কেটে দিয়েছে। আমার মনে আছে যে উনি হচ্ছে আমাকে যাওয়ার সময় শার্ট প্যান্ট এগুলো সব কিনে দিয়েছিল, আমার এখন মনে আছে। হ্যাঁ, তো তারপর যখন এ প্লাস পাই চলে গেলাম বাড়িতে, তো বাড়িতে যাওয়ার পর আমি যখন বাড়িতে গেছি, সেই মানে যারা ওইরকম ছিল হিংসুক টাইপের একটু, তারা আবার আমার বাবাকে আসে বলে আরে ও তো এতদিন ভালো জব করছে, 25,000 টাকা বেতন পায়, ও তো অনেক ভালো দূরে চলে যাবে, পড়ালেখা করে কি হবে, পড়ালেখা করে হচ্ছে 20,000 25,000 18,000 এরকম টাকা চাকরি করতে হবে, তো তার চেয়ে তো এখনই ভালো ছিল, পড়ালেখা শেষ করতে করতে যা হবে তার সাথে এখনই অনেক বেশি পাবে।
তাই এখন মানে এমন হয়েছে, আমার সামনে একদিন আমি রাতে নামাজ পড়ে আসতেছিলাম, আমার বাবাকে একজন বলতেছিলাম, আমাদের বাড়ির পাশে একজন, জাহিদ কোসে গার্মেন্টসে পাঠাবো, যেহেতু মানে জব এক্সপিরিয়েন্স আছে, তাহলে গার্মেন্টস এগুলোকে ভালো নিবে। তো এখন আমার বাবা বলতেছে লেখাপড়া করো, যদি লেখাপড়া করুক, আমার তো কোনো কষ্ট নাই। আমার বাবার কাছে সোজা কথা, আমি দিতে চাইলেও আমার কাছে নেয় না, আর ও তো কোনোদিন বাড়িতে চাই না, তাহলে আমার তো সমস্যা নেই, ওর খরচে পড়তেছে, পড়বে, আমি কিছু বলবো না। উনি এভাবে বললো আর কি। তো দেখলাম যে এরকম আমি যখন কলেজে ভর্তি হবো, তখন আমি একটু পরামর্শ নিতে গেলাম দু একজনের কাছে, যে কোন কলেজে ভর্তি হবো। তো ও বলতেছে যদি গাইবান্ধা সরকারি কলেজে ভর্তি হও, তাহলে তোমাকে বেঁচে থাকতে হবে, অনেক খরচ যাবে, তখন তোমাকে বাড়ি থেকে টাকা দিবে না, পড়তে পারবে না, তুমি হচ্ছে কামারপাড়া মহাবিদ্যালয় একটা কলেজ আছে আমাদের ওখানে, এখানে ভর্তি হও। তো কামারপাড়ায় আমি খোঁজ নিতে যাই, দেখি এখানে যারা পড়ে, মানে ওই যে বললাম না বাংলাদেশে কোথাও চান্স না পেয়ে আমাদের কামারপাড়ায় চান্স পাবে, এরকম একটা কলেজ। তো আমি রেসপেক্ট করি যে তারাও একদিন এগিয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে সেখানে আমি কিভাবে পড়তে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আশেপাশে, আমি ওই কমার্স থেকে ওই সময় আমার উপজেলায় আমি ফার্স্ট হয়েছিলাম, হ্যাঁ মানে এসএসসি তে আমাদের যখন হচ্ছে গেজেট দেওয়া হলো বৃত্তি, তখন আমি দেখলাম যে আমাদের উপজেলায় ফার্স্ট বয়, হ্যাঁ আমাদের উপজেলায় ফার্স্ট বয়, এবং আমাকে তখন গভর্নমেন্ট থেকে হচ্ছে টাকাও দেওয়া হয়েছিল, অবশ্য বৃত্তি বলে যেটাকে, হ্যাঁ। তো তখন হচ্ছে আমাদের যে উপজেলার নির্বাহী অফিসার ছিল তরিকুল ইসলাম, উনি হচ্ছে ওইটা কোনো এক মাধ্যমে জানতে পেরে আমাকে একদিন ডেকেছিল, ডেকে বললো যে তুমি গাইবান্ধা সরকারি কলেজে ভর্তি হও, আর ওখানে তোমার ভর্তি হতে কি করা লাগে সেটা আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ, তো তখন আমি বললাম যে না, আমাকে আর কথা বলতে হবে না, আর আমি তখন কোম্পানি থেকে গেছি, আমার তো অনেক টাকা ছিল তখন, তো এগুলো আমি নিজেই বহন করতে পারবো। তখন আমি হচ্ছে কলেজে, গাইবান্ধা সরকারি কলেজে চয়েস দিয়ে আমার ওখানেই আসে, এবং ওখানে আমি ভর্তি হই। মানে এখান থেকে আমার মানে হাই স্কুল জীবনটা অনেক উত্তরাই চড়াইয়ের মধ্য দিয়ে। এরপর এইচএসসি লাইফটা আপনার কেমন ছিল? আমরা এইচএসসি লাইফটা শুনেছি তার কতটা কষ্টের মধ্যে দিয়ে তিনি আসলে প্রত্যেকটা মুহূর্ত কাটিয়েছেন। ক্লাস 8 এবং 9 10 থাকতে তিনি হচ্ছে প্রাইভেট পড়াতেন এবং কোচিং চালাতেন, তার এক ক্লাস নিচে হচ্ছে যারা হচ্ছে ছিল তাদেরকে পড়াতেন, তারপর নিজে জব করতেন। তো এই সবগুলো কাহিনী তার কাছ থেকে আমরা শুনলাম তার নিজ মুখেই, যে আসলে চেষ্টা, পরিশ্রম যে কাকে বলে। আমরা অনেক অনেক এক্সকিউজ দেখাই, যেটা আমি একটু আগেও বলেছি, বাট আসলে কোনো এক্সকিউজ দেওয়ার মতো কিছুই না। আপনার মধ্যে আল্লাহ তাআলা অনেক সম্ভাবনা দিয়েছেন, আপনি অনেক কিছু করার ক্ষমতা রাখেন, কিন্তু আমরা সেটা প্রত্যেকটা মুহূর্তে আমাদের সেই পরিশ্রমটাকে শেষ করে দিই অলসতার মধ্য দিয়ে। তো যাই হোক, এখন আমি একটু এইচএসসি তে একটু আপনার শুনতে চাই, একটু সংক্ষেপে এইচএসসি জীবনটা কেমন ছিল আপনার, কলেজটা কোথায়? আমি গাইবান্ধা সরকারি কলেজে এডমিট হই, কিন্তু আমাদের গাইবান্ধা সরকারি কলেজ হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম কলেজ, যেখানে মানে জেলার শ্রেষ্ঠ মেধাবীরাই শুধু সেখানে আসে, এরকম একটা কলেজ। মানে ওই জেলার মানে সর্বপ্রথম 1 নম্বর চয়েস গাইবান্ধা সরকারি কলেজকে সবাই দেয়। তো এখানে আসার পরে দেখলাম যে আমি এ প্লাস পাইলে কি হবে, এখানে এ প্লাসের শেষ নেই, মানে আমার সরকারি কলেজে এসে। তো যখন আমি ক্লাসে ঢুকি, তখন অন্যদের হচ্ছে বিশেষ করে ইংলিশে, যেহেতু আমি একদমই লোয়ার লেভেলের স্টুডেন্ট, তারা যখন কোশ্চেন করে, অনেকে দিয়ে ইংলিশেই কোশ্চেন করতেছে। আর সরকারি কলেজের সব টিচাররা বিশেষ ক্যাডার, ওনারা সবাই মোটামুটি কোনো না কোনো ইউনিভার্সিটি টিচার আমাদের সরকারি কলেজে। তো ওনারা হচ্ছে এগুলো যখন ক্লাসে আসে, মানে তাদের যে লেকচার, এগুলো আমি বুঝতেই পারি না যে তারা এত স্মার্টলি দেয়, এবং অন্যরা যেভাবে কথা বলে, কোশ্চেন করে, ক্লাসে যেভাবে আগাই যাচ্ছে, সে তো আমি কিচ্ছু না, মানে এখানে তো ক্লাসের শেষ নাই। আপনি তখন একটা পাহাড় সমুদ্রের মতো দেখছেন সবকিছু। তো তখন আমি খালি মনে মনে ভাবি যে আমি যেহেতু ক্লাস 5 মানে 1 থেকেই আমার এইরকম একটা জীবন, প্রথমে যে কোথাও যাই আমাকে প্রথমে কেউ চিনতে পারে না, কিন্তু কোনো একদিন আমি এখানকার ফার্স্ট বয় হয়ে বের হই। তা আমি মনে মনে এই চিন্তা ভাবনায় নিয়েই আছি যে আমি এই ক্লাস যখন বোঝা শুরু করবো, তো এখানে যখন একদিন ফার্স্ট হবে, এটা আমি একদম হবেই, মানে আমার এরকম একটা টার্গেট। তো আমাদের যখন প্রথম এক্সামটা হয়, মানে 6 মাসে এক্সাম যেটা হয়, সেখানে আমি মানে আমার কোনো সিরিয়াল ছিল না, 119 নম্বর সিরিয়াল আমার হচ্ছে আসে, হ্যাঁ মানে কোনো রকম ভাবে পাশ করেছি, এরকম একটা অবস্থা। কারণ এখানে এসেও আমি হচ্ছে টিউশন শুরু করি, টিউশনের দিকে হুট করে একটু বেশি ঝুঁকে গেছিলাম আর কি। এই যে এটা হচ্ছে মানে টাকার যে একটা নেশা, এটা আমাদের মধ্যে থাকা যাবে না আসলে ওইভাবে। নিজের লক্ষ্যটা আমি প্রায় বিচ্যুত হইতে ধরছিলাম। তো আমি আবার আমার লক্ষ্যে যখন চলে আসলাম, এই রেজাল্ট খারাপ হওয়ার পর আমার সাথে আমরা যখন গাইবান্ধা মানে বাড়ি থেকে গাইবান্ধায় আসি, এই বাড়ি থেকে গাইবান্ধা আসা যে কি কষ্টের, এটা আপনাকে একটু বলি। বাড়ি থেকে প্রথমে 7টার সময় এসে সাইকেল নিয়ে বের হই, ওই সেই আরিফুল আর আমি, আমরা দুজন গাইবান্ধা সরকারি কলেজে পড়ি। মানে 7টার সময় সাইকেল নিয়ে বের হই, আপনার হচ্ছে প্রায় 40 মিনিট সাইকেল চালাইয়ে কুপতলা নামে একটা স্টেশন আছে, এখানে আসি। এখানে একটা বাড়ি মানে আননোন একজন বাড়িতে আমার হচ্ছে যাতায়াত করতে একটা সম্পর্ক হয়ে গেছে, রিলেশন হয়ে গেছে। তার বাড়িতে হচ্ছে আমরা সাইকেল রেখে ট্রেনে উঠি, ট্রেনে আবার গাইবান্ধায় আসি। হ্যাঁ, গাইবান্ধায় কলেজে আসেন, আবার ওখান থেকে স্টেশন থেকে আবার প্রায় 10-15 মিনিট হেঁটে আমরা হচ্ছে কলেজে যাই। আবার কলেজ থেকে যাওয়ার সময় প্রতিদিন হচ্ছে বাড়ি থেকে আসার সময় 20 টাকা করে নিয়ে আসতাম পকেটে করে, মানে 10 টাকা অটো ভাড়া দিয়ে কুপতলায় যাই।
ওখান থেকে সাইকেল নিয়ে আমার বাড়িতে যাই, 10 টাকা খাই, এরকম করে হচ্ছে কলেজে এসেছি। হ্যাঁ, তো কেননা এখানে আসার একটা কারণ আছে, আমার হচ্ছে এই যে 7টার সময় আসি আর আমার প্রতিদিন কলেজ থেকে বাড়িতে যেতেই আমার সন্ধ্যা লেগে যায়। মানে সন্ধ্যা লেগে যায়, দেখা যাচ্ছে যে আমি আর টিউশন করাতে পারি না বাড়িতে। এই জন্য আমার মনে তখন একটু ইনকাম সোর্সটাও কমে আসলো। এই জন্য তখন আমি ভাবলাম যে না, আমার বাড়িতে থেকে আর এভাবে লেখাপড়া হবে না, কারণ আমি তো কোনো কিছুই করতে পারি না। যাইতে এবং আসতেই আমার দিন শেষ, আমি বাড়িতে এসে যে রিভাইজ দেবো, কারণ আমার তো হচ্ছে অনেক বেশি ক্লান্ত হয় এতটা বেশি জার্নিতে। এই তখন আমি কি করলাম না, আমাকে এখন মেসেজ দিতে হবে। এখন মেসেজে যাবো, মেসেজ যাওয়ার পর প্রাথমিক যে বেশি অনেক কষ্ট আছে, মেসেজে একটা কথা বলে দেখলাম অনেক কষ্ট, আসলে হবে না। তখন আমি ভাবলাম যে মেসে তো হবে না, দেখি এখান থেকেই কোনো একটা মানে বুদ্ধি করা যায় কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে এইচএসসি তে আপনি হচ্ছে বা যেহেতু একটা নিজের ওয়ে তৈরি করতে চান যে বা আসলে পড়াশোনাটা যাতে ভালোভাবে করা যায় আর কি, ফিনান্সিয়াল সাপোর্টটা যাতে ভালো পাওয়া যায়, তো এইচএসসি লাইফটা আসলে তো আমরা একটু শুনবো এখন। তো এইচএসসি তে কি কমার্সই ছিলেন? হ্যাঁ, এসএসসি তে কমার্সে। কমার্সে ছিলেন। আর এইটা 2 বছরটা আসলে কেমন কাটলো? হ্যাঁ, এমার্জি একটা কাহিনী হয়ে যায়, সেটা হচ্ছে আমরা ওই একদিন অটোতে যখন বাড়িতে যাই, এই রেজাল্ট হওয়ার পরে আমার যখন সিরিয়াল একদম মানে লোয়েস্ট পর্যায়ে চলে গেল, তো তখন হচ্ছে ওই আমাদের এলাকা থেকে আমরা প্রায় 15-20 জন একসাথে আসতাম, মানে লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের এই স্টুডেন্টরা আসতো আর আমরা 2 জন ওখান থেকে আসতাম গ্রাম থেকে। তো এই সময় যাইতেই হচ্ছে একদিন মানে অটোর মধ্যে, যে অটোতে করে আমরা যাই, তো বিভিন্ন বন্ধুরা কথাবার্তা বলতেছিল। হ্যাঁ, এখন তার মধ্যে একটা স্টুডেন্ট মানে যে ছেলেটা ফার্স্ট হয়েছিল আমাদের সরকারি কলেজে, ও আমাদের সাথে আসতো। হ্যাঁ, তো ওই হচ্ছে এ+ ছিল না ওর এসএসসি লেভেলে, তো আমাদের সরকারি কলেজে প্রথম এক্সামে ফার্স্ট হয়। তখন ও আমাকে প্রচুর পরিমাণ মানে ক্রিটিসাইজ করা শুরু করলো আর কি। এমনি ফাঁকি করতাম, শুনতাম, কিছু বলতাম না, কিন্তু সেদিন অটোতে যখন করতেছিল, তা আমি হচ্ছে সামনে বসেছি অটোর সামনে, আর আমার বন্ধু আরিফুল হচ্ছে ভেতরে ছিল ওদের সাথে। তো ও বলতেছে যে আসলে এ+ পাইলেই তো আর হবে না, এগুলো আসলে ওই সময় করোনা ছিল, আমরা মানে না পাইলে মানুষ কত কি বলে, চান্স না পাইলে টিচারের দোষ, যেরকম হয় আর কি। হ্যাঁ, তো সেজন্য হয় না, এখন আমরা একদম খেলা দেখাবো, যাইদের মানে টাইম নেই আমাদের সাথে, আমাদের সাথে পাবে না। এখন আমরা যেভাবে পড়ালেখা করতেছি, কারণ তারা সবাই মানে ভর্তি হওয়ার আগেই তারা কোচিং শুরু করেছে, প্রাইভেট শুরু করেছে বিভিন্ন দিক দিয়ে, আমি তো এগুলো কিছুই করি নাই, তখন আমি বই কিনি নেই, এরকম একটা অবস্থা। তো এরকম সময়ে যখন এটা বলতেছিল, হঠাৎ করে বলে ফেলছে আর আমাকে কাটানোর মতো গাইবান্ধা সরকারি কলেজে কেউ নাই, এরকম কেউ বলেছে। তখন আমার বন্ধু আরিফুল একদম সেই মানে ওর অনেক কষ্ট পাইছে, কারণ ও তো জানে আমি কিরকম ছিল। ও একদম মানে সবার মাঝে বলে ফেললো যে এবার হচ্ছে আমাকে হচ্ছে জাহিদ হাসান ফকির, সবাই ফকির বলে বলতো, তো বন্ধুরা বলতো, তো ওই বলছে এবার হচ্ছে ফকির তোকে কাটাবে, এটা আমি লিখিত দিতে পারি। মানে ও, আমি সামন থেকে শুনে আসতেছি যে আমার নিজের যেখানে কোনো মানে প্রয়াস নাই, চেষ্টা নাই, সেখানে ও বলতেছে জাহিদ এবার কাটাবে। তেমন কি একটা বিপদ, আমি সামনে শুনে শুনে হাসতেছি। এখনো এক পর্যায়ে তাদের মধ্যে থেকে বাজি হয়ে যাচ্ছে, এরকম মানে বন্ধু বান্ধব থাকলে যেরকম হয় আর কি, বাজি হয়ে যাচ্ছে। এক পর্যায়ে একদম লিখিত নিয়ে ছেড়ে দিল ওই ছেলেটা, যে হচ্ছে ফকির যে ফার্স্ট হবে না, আমাকে কাটাইতে পারবে না, এটা লিখিত নিয়ে নিল, যে কোনো একদিন প্রমাণ করে দিব যে ফকির কিভাবেই কাটাইতে পারবে না। তো এইটা তো অনেক বেশি মানে নিজেকে কষ্ট পায়। বাড়িতে যাওয়ার সময় ওই শুধু আমাকে এটাই বলে যে আজকে রাতেই আমরা মেসেজ যাবো, কোথা থেকে টাকা আসবে না আসবে এটা পরের কথা, আমরা মেসেজ যাবো, পড়বো এবং এই এক্সামে ফার্স্ট হতে হবে। আমার মনে আছে তখন এক্সামের বাকি ছিল 16 দিন মানে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 16 দিনের মতো বাকি ছিল। তো তখন এমন পাগল ওই আমাকে হচ্ছে বাড়িতে যাইতে দিল না, ওর বাড়িতে নিয়ে গেছে, কোনো কথা নাই। আমার বড় ভাইকে ফোন দিয়ে বলছে আমার ব্যাগটা গোছাইতে, বাড়িতে যাই দিকে আমার ব্যাগ রেডি, কোনো কথা। ও আমার সঙ্গে এসে মানে ওই সাইকেল যে অবস্থায় আমরা সাইকেল নিয়ে গেলাম, ওইভাবেই খাওয়া দাওয়া নাই, ব্যাগ নিয়ে রাতেই আমরা হচ্ছে গাইবান্ধে চলে আসি। গাইবান্ধে চলে আসি, ম্যাচ তো আর মানে হঠাৎ করে ম্যানেজ হবে না। তা আমি দেখি যে যখন আমি বাড়িতে মানে খাইতে গোসল করতেছিলাম, ও তার মধ্যেই আমার ফ্রেন্ডসের মোস্তাফিজ তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে ম্যাচে সিট আছে কিনা, বলছে 2টা সিট ফাঁকা আছে, বলছে আমরা তো 2 জন, 2টাই হবে। হ্যাঁ, সেই রাতেই আমরা ম্যাচে চলে যাই, এবং এটা সম্পূর্ণ আরিফুলের প্রচেষ্টা, মানে আমার কোনো প্রচেষ্টাই ছিল না আমি ম্যাচে যাবো। মানে সেই রাতেই চলে আসলাম। কারণ আসার সময় আমার ভাইও বলছে, তখন হচ্ছে আমার ভাই একটা এখানে মানে জীবনের শ্রেষ্ঠ একটা মানে মানুষ হচ্ছে আমার ভাই, তো ও আবার বলছে যে হচ্ছে ওই নাকি হচ্ছে চাকরিতে ঢুকবে, মানে ও আর পড়ালেখা মানে এখন বাদ দিয়ে দিবে, এরকম একটা মানে প্ল্যান করছে যে আমি পড়ালেখা করলে আমার ভাই বোনদের কারো পড়ালেখা হচ্ছে না। হ্যাঁ, আমার বড় ভাই, আমার মানে 2-3 বছরের বড় ভাই। তো এখন বলতেছে ওখানে এসে মেসেজ ওকে বলিও না, আমি হচ্ছে জবে যাবো, মানে ও সবও ঠিক করে ফেলছে ইতিমধ্যেই যাবে। মানে আমার এই যে পড়তে পারি না বাড়িতে, এটা দেখে ও মনে মনে এটা ঠিক করে রাখছে। তা আমি যখন মেসেজ চলে আসি, ও ডিরেক্ট আমাকে হচ্ছে ওই আরিফুলকে বলে দিছে যে ওকে বলবা যে টাকা আমি দেই, কিন্তু আমার ভাই যে দেয় এটা বলতে নিষেধ করছে, মানে বলছে যে আরিফুলই দেয়, এরকম একটা মানে কথা বলতে বলছে। তা আমার হচ্ছে পড়া কথা, আমি হচ্ছে এনিওয়ে আমার পড়তে হবে, এটা আমার টার্গেট। তা আমি যখন গাইবান্ধায় আসলাম, তখন এখন তো বই কিনি নাই, বই কোথায় পাবো, তখন মানে টাকা পয়সাও নাই, মানে মেসে প্রথমে উঠতেই হচ্ছে অনেক টাকা দিয়ে উঠতে হয়। তখন আমি হচ্ছে একটা লাইব্রেরি ছিল জাহিদ লাইব্রেরি,
তো ওই ওনার নামের সাথে যেহেতু আমার নামটা মিলে গেল, তো ওনার সাথে আমার একটা ভালো রিলেশন হলো, একটা মানে ফ্রেন্ডলি আমরা চলি, মিতা বলে আমাদেরকে সম্বোধন করে আর কি। তো ওনার ওখানে গিয়ে তখন আমি বললাম যে ভাই আমার তো এরকম অবস্থা, তো একটু বই কিনতে হবে আমাকে, কিছু বই মানে বাকিতে দেওয়া যাবে কিনা। তো উনি বলে আরে তুমি হচ্ছে মিতা মানুষ, বই তোমাকে আমার কাছে টাকা দিয়ে কিনতে হবে। মনে হচ্ছে নতুন লাইব্রেরি পুরাতন লাইব্রেরি দুটাই ছিল। তো বলছে পুরাতন লাইব্রেরি তো অনেক বই আছে, ওখান থেকে তুমি নিয়ে যাও, পড়া শেষ হলে আমাকে দিয়ে যাও, আবার আমি আবার এটাই বিক্রি করে দেবো পুরাতন হিসেবে। তা আমি বললাম যে এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় নাকি। তখন হচ্ছে আমি কি করতাম, একটা করে বই নিয়ে যাই, ওটা হচ্ছে 3 দিনের মধ্যেই, মানে যেহেতু আমি হিসেব করছি আমার পরীক্ষা এক্সামের আছে 15 দিন, তা আমাকে হচ্ছে আমাদের তো ইন্টারমিডিয়েট সাবজেক্ট 13টা, 13টা একদিন করে শেষ করতেই তো মানে একটা বই চলে যাবে, তার একটা বই একদিনে পড়া পসিবল না। তো যখন আমি দেখলাম যে সিলেবাসকে হচ্ছে সাপোজ মানে ফাইনাল এক্সামে সিলেবাস ছিল অধ্যায় ছিল হচ্ছে 7টা করে, তখন আমি ওখান থেকে 2টা করে অধ্যায় বাদ দিয়ে দিলাম, কারণ দুইটা কোশ্চেনের আনসার না দিলেও তো আমি মানে পুরো আনসার দিতে পারবো, মানে এটা টেকনিক খাটাইলাম আর কি। তো যখন আমি এটা করলাম তখন ওনার কাছ থেকে আমি বই নিয়ে আসি সকালে, একদম ওই 7টা অধ্যায় যেটা মানে আমি পড়বো, এই 5টা একদম ওই দিন এবং রাতের মধ্যে এত কমপক্ষে 2বার করে পড়ছি একদিনেই, এক একটা বই। হ্যাঁ মানে এক একটা বই কম একদিনেই, মানে দিন আর রাত মিলে। তখন আমার ঘুমাইছি সর্বোচ্চ মানে 2 ঘন্টা হবে এরকম একটা, মানে পড়াশোনাটা কত ঘন্টা? 20 ঘন্টার মতো। বাকি টাইমটা পুরোটাই পড়া। তো এই শেষ করে আমি আরিফুল কাছে বইটা দিই যে এটা লাইব্রেরিতে দিয়ে আরেকটা বই নিয়ে আয়, এবং ওই টাইমটার মধ্যে হচ্ছে আমি দুপুরের খাবার এবং গোসল সেরে নিতাম ওই বই নিয়ে আসতেই। মানে আমাদের লাইব্রেরি থেকে ম্যাচ ছিল 5 মিনিট, ও শুধু যাইতো বই নিয়ে চলে আসতো, মানে আনতে যে সময়টা আমি এর মধ্যে গোসল করে খাই আবার টেবিলে বসে থাকি, ওই বই নিয়ে আবার পড়া শুরু অন্য একটা বই নিয়ে। এরকম করে আমি দেখা যাচ্ছে আমার ওই 15 দিনে ওই যে আমার সাবজেক্ট গুলো ছিল সব সাবজেক্ট আমি 2বার করে শেষ করে ফেলছি। হ্যাঁ, এবং যখন আমি এক্সাম দিলাম ওই এক্সামে হচ্ছে এক্সামের শেষে মানে যেটা ফাইনাল এক্সাম ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠার, এই ফাইনাল এক্সামে আমার আমি যে পরিমাণ মার্কস পাইছি এটা আমার কলেজে কেউ মার্কস পায়নি। এক কথায় সায়েন্স আর কমার্সে যে পরিমাণ মার্কস থাকে এগুলো মিলাই মিলাই দেখতে গেলে আমার মার্কস সবচেয়ে বেশি ছিল। মানে মাত্র 17 দিনে একটা টার্গেট ছিল যে জাহিদ ফকিরকে ফার্স্ট হতে হবে, এবং সেটা আবার লিখিত আকারে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই এক্সামে যখন আমি ফার্স্ট হলাম এত হিউজ মার্ক পেয়ে, তো আমাদের হচ্ছে তখন কলেজ থেকে সিস্টেম চালু করলো কি যে যার হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে 3 জনকে ক্রেস দেওয়া হবে। হ্যাঁ, তো যখন ক্রেস দেওয়া হবে ওই সেদিন হচ্ছে যখন বললো যে আমি ফার্স্ট, মানে যখন ফার্স্ট বয়কে ডাকা হয়েছে আমাদের, তখন আমি যখন হচ্ছে গেছি তখন আমার বন্ধু বান্ধবরাও জানতো না যে আমি ফার্স্ট হয়েছি, তারা ভাবছে যে এটা হয়তো অন্য কোনো জাহিদ হবে, এটা ভাবছিল। তার কারণ আমার সাথে তো সবার ওরকম পরিস্থিতি ছিল না, তখন চিন্তাই না আমাকে। তো যখন আমি মঞ্চে যাই তখন হচ্ছে টিচার্সরা আমাকে বলতো আরে তুমি ফার্স্ট হয়েছো, আমাকে বলতো আর কি এভাবে, এবং আমি সেই দিনই তাদের নজরে পড়ে যাই। হ্যাঁ, এবং এখানে আর একটা আমার টেকনিক ফলো ছিল, সেটা হচ্ছে আমার একজন টিচার ছিল যেমন কৃষ্ণা বর্মন, উনি ক্লাসে এসে ডিরেক্ট একদিন বলেছিল ওই যেদিন আমরা 15-16 দিনে যখন আমরা ক্লাস করতে গেছিলাম কলেজে, ক্লাসে এসে বলেছে উনি ওনার লাইফটা তখন বলতেছিল যে উনি ইন্টারমিডিয়েটে হচ্ছে ফেল করছিল, ফেল করে নেক্সট বার আবার এক্সাম দিছে, সেখানে হচ্ছে গ্রেড পাইছে। মানে ঢাকা ইউনিভার্সিটিতে যখন উনি এক্সাম দিয়েছে মানে অন্য তখনকার সময় নাকি সব এক্সামগুলোই আগে হয়েছে, পরে সবার পরে হচ্ছে ঢাকা ভার্সিটির রেজাল্টটা এখনো যেরকম দেয় এরকম দিত পেপারে। তো উনি হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, তো একদম শেষে যেদিন ঢাকা রেজাল্ট দিয়েছে মানে পেপারে, উনি পেপার হচ্ছে পরে বাড়িতে গিয়ে বলছে আমি তো ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি, তা আমাকে হচ্ছে এখন টাকা দেন আমি হচ্ছে ভর্তি হবো। তো ওনার বাবা বলছে যে এটা তো আর কিছু না, সবগুলোতে চান্স পায় নাই, কয়েকবার ফেল করছে, এই জন্য টাকা নিয়ে বাড়ি থেকে পালাবে, এই জন্য হচ্ছে টাকা চাইতে আসছে। আমার স্যার বলতেছিল, তো এইটা বলে উনি বলতো তখন আমি হচ্ছে পেপারে নিয়ে যে দেখাই যে আসলে আমি চান্স পাইছি, যে দেখেন ওনার দেখে তখন পরিবার খুশি না আসলে চান্স পাইছে। তো উনি বলতেছে আমি যেরকম একদম ব্যাক বেঞ্চার হয়ে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে আছি, এখানে কথা বলতেছি। হ্যাঁ, এইচএসসি তে একবার ফেল করেছে যে ছেলেটা, সে ঠিক ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। মানে তখন আমি ভাবলাম যে আমি তো আর ফেল নাই, আমি তো প্লাস 5 স্টুডেন্ট, আমি চান্স পাবো না, এটা যদি হয় তাহলে এটা আমার নিজের ব্যর্থতা। হ্যাঁ, এই যে বলে যে আমার মেধা নাই, এটা তো আমার চাইতে কম মেধাবী স্টুডেন্ট আমার স্যার, তো সে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে পারবে আর আমি এফবিএস এ পড়তে পারবো না, এটা হতেই পারে না। মানে সেদিন আমি মনে হয় আমার প্রথম ঢাকা ইউনিভার্সিটি নামক যে একটা শব্দ মানে পড়তে হবে এইটা আমার মানে মনের মধ্যে চলে আসছে যে আমি এখানে পড়বোই। তখন হচ্ছে ওনার সাথে আমি পার্সোনালি কানেক্টিভিটি করি যে স্যার আপনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বললেন এখানে কিভাবে পড়তে হয়। তখন আমার এই আগ্রহ দেখে স্যার আমাকে নিজে থেকে বলতে তুমি কি ইংলিশ প্রাইভেট পড়ো, বলে না তাহলে তুমি আজকে থেকে আমার বাড়িতে আসবা, উনি শুধু ইংলিশ টিচার। আমি স্যারের বাড়িতে হচ্ছে যাই, স্যার পার্সোনালি আমাকে পড়ায়, মানে একাই সবার যখন পড়া শেষ হয় তখন হচ্ছে আমাকে পড়ায়, এরকম ভাবে পড়ায় আমাকে। এই যে ঢাকা ইউনিভার্সিটির যে একটা স্বপ্ন এটা আমার ভিতরে একদম মানে সেইভাবে ঢোকাই দেয়। এবং আমার এরকম নেশা হয়েছে যখন উনি আমাকে বলছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে গেলে প্লাস পাইতে হবে, উনি আবার আমাকে এটা ঢোকাই দিল মাথায়, কেন এখন হচ্ছে জিপিএ মার্কটা যোগ হয়,
তো এখন এখানে আবার আমাকে প্লাস তুলতে হবে, এরকম একটা মানে আমার ভেতরে ঢুকলো। আর আমাকে হচ্ছে উনি কখনোই মানে এইচএসসি রেজাল্টটা আগ পর্যন্ত ভার্সিটি পড়া পড়তে দেয়নি। উনি বলছেন না তোমাকে এখানে প্লাস ওঠাও। তখন আমি এত বেশি পড়া পড়ছি, মানে এই যে 17 দিনের আমার একটা নেশা হয়েছে 1-2 ঘন্টা ঘুমানোর, এই নেশাটা আমার মধ্যে থেকে গেছে। হ্যাঁ, এবং আমার যারা মেসেজ ছিল বন্ধু বান্ধবরা, ওনারা ভাবতো যে আমি মনে হয় শুধু দিনে পড়ি, কারণ আমি যে রাতে পড়ি এটা ওরা বুঝতো না। আমি এশার নামাজ পড়েই ঘুমাইতাম এবং 2-1 ঘন্টা পরে উঠে আবার পড়া শুরু করছি, অর্থাৎ সবাই যখন ঘুমায় তখন আমি উঠে পড়ালেখা শুরু করি। এই জন্য তারা মানে এটা ছিল আমার একটা টার্গেট ছিল কি, মানে ওই আমার মেসেজ একটা ছেলে ছিল থার্ড বয়, ওকে কাটাই দিয়ে গেলে আমাকে বেশি পড়তে হবে, মানে এটা আমার গোপন টার্গেট ছিল একদম। এগুলো মানে টেকনিক খাটাইছি এগুলো। তো তারপর আমার এখন টার্গেট আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, মানে আমাকে প্লাস তুলতে হবে। এখন বন্ধু বান্ধবকে কাটানোর টেনশন নেই। তো এবার হচ্ছে এই ফ্রেন্ডরা আমি যে তাদেরকে কাটাইছি, আরে এত বেশি পড়া শুরু করছে, আমি শুধু খোঁজ নেই যে কিরকম পড়ে অন্যদেরকে দিয়ে, আমি খুব এগুলো টেকনিক খাটাইতাম। উনি একজন স্টুডেন্টকে দিয়ে জিজ্ঞেস করে যে আজকে জিজ্ঞেস করতে কত ঘন্টা পড়ছে, ওই বলতে আরে আজকে তো আমি 12 ঘন্টা পড়ছি। আমি সেদিন এসে 14 ঘন্টা পরে ঘুমাই, না আমি আর সাথে কম পড়া যাবে না, এরকম করে পড়ছি। হ্যাঁ, এরকম ভাবে পড়ে যখন আমি এইচএসসি তে আবার হচ্ছে মডেল টেস্ট দিলাম, এই মডেল টেস্ট আমি আবার ফার্স্ট হলাম। হ্যাঁ, আমার কমার্স আর আমাকে কেউ ধরতে পারতেছে না। তো সেদিন আমি এই যে আমার এই কথাটা মনে পড়লো যে আমার লাইফটাই এরকম, যেখানে যে প্রথমে কেউ চিনতেই পারে না মানুষ। হ্যাঁ, কিন্তু সেখানে ফার্স্ট জিরো থেকে হিরো, মানে ক্লাস 5 মানে 5 এও আমি একদম ফার্স্ট হয়ে বের হলাম। আবার এসএসসি তেও ফার্স্ট হয়ে বের হলাম। মানে আমি একমাত্র আমাদের সময় এসএসসি তে A+ ছিলাম, আর কেউ A+ পাইনি। একদম এইচএসসি আমি পরীক্ষাতে আসতে চাই, আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট কেমন ছিল? এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট আমার এখানে A+ আসলো। হ্যাঁ, মানে এখানে আমি A+, যেদিন আমার রেজাল্ট দেয় সেদিন আমার ফ্রেন্ডের রেজাল্ট দেখতেছিল, তা আমি হচ্ছে আমার রেজাল্ট দেখি না, সবাই রেজাল্ট দেখতেছে। ওই যে আমার ফ্রেন্ডরা যারা মানে ফার্স্ট বয় থার্ড বয় এক সময় ছিল, তারাও আমার ওই ব্যাচেই থাকে, রেজাল্ট দিন দেখতেছে। হঠাৎ করে দেখলাম যে ছেলেটা ওই একসময় ফার্স্ট বয় ছিল, পরে তার যদিও অনেক পিছনে, আমার জন্যই চলে গেছে পেছনে, সে দেখলো সে প্লাস পায়নি, মিস হয়েছে। তো তখন আমার মানে একদম কাঁপুনি শুরু হয়ে গেল যে আমি এরকম কথা। তা আমার পাশে আর একটা ছেলে ছিল, সে দেখলো তার হয়েছে A+। আমি ভাবলাম যে এর যদি A+ হয়ে থাকে, থার্ড বয় আমি তো ফার্স্ট বয়, তা আমার A+ ওখানে একটা কথা হতে পারে। তখন আমি ঢুকলাম, ঢুকে দেখি যে না শুধু A+ না, আমার একদম মানে বৃত্তি, মানে যেটা ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া যায়, হ্যাঁ ওটাকে বলে। তো এবং সেটাতে দেখি যে আমার যারা কলেজে মার্কস ছিল, মানে যে টোটাল একটা মার্কস থাকে না ওখানে রেজাল্ট শিটে, সেটাতে আমি দ্বিতীয় মার্ক, আর কি মার্কের দিক দিয়ে আবার আমি এখানে কলেজের মধ্যে দ্বিতীয় ছিলাম, এরকম মার্কস আসছে। তো সেটা দেখলাম তাহলে এবার একটু মোটামুটি মানে সন্তুষ্ট, পড়ালেখা করা যায়। সেই দিন আমি আমার মানে এর আগ পর্যন্ত, রেজাল্টের আগ পর্যন্ত মানে ভার্সিটির যে একটা পড়ালেখা খুব শুরু করতে হবে, এটা আমি শুরু করিনি। হ্যাঁ, রেজাল্টের পরে হচ্ছে ইউনিভার্সিটি প্রস্তুতি নেওয়া শুরু। তখন আমি সেই স্যারের কাছে আবার চলে গেলাম যে স্যার আমার তো এখন A+ আসলো, তো আমি এখন হচ্ছে কিভাবে ভার্সিটির জন্য পড়ালেখা করবো। তখন উনি আমাকে ডিরেকশন দিল। আসলে আমি আমার জীবনে কিন্তু অন্য কোনো টিচারের কাছে যে প্রাইভেট পড়া এগুলো আমি পড়িনি। মানে এইচএসসি লেভেলে মানুষ অ্যাকাউন্টিং সারা বছর পরে, ইংলিশ সারা বছর পরে, আরো যে আদার সাবজেক্ট গুলো আছে আইসিটি ইত্যাদি ইত্যাদি, আমি মনে হয় সব সাবজেক্টে আইসিটি পড়েছিলাম আমি 15-16 দিন। আর ইকোনমিক্স আমি 13 দিন বাজেট করে নিয়ে পড়েছি, মানে 2000 টাকা দিব কন্ট্রাক্ট, আমাকে 13 দিন পড়াইতে হবে, এরকম বাজেট করে 13 দিন অনলি। আবার অ্যাকাউন্টিং শুধু এক্সারসাইজের জন্য স্যার কিছু করাইতো না, আমি যাই মডেল বের করে আমি বলতাম যে স্যার আমি একটু করি, আপনি হচ্ছে শুধু চেক করবেন আমার ঠিক আছে কিনা, শুধু এক্সারসাইজ করি, স্যার চেক করে ঠিক আছে আমি চলে আসি এই। আর অনলি ইংলিশটা আমার স্যার পড়াইতো, মানে কারণ আমার তো ইংলিশে কিছুই ছিল না। স্যার আমাকে একদম মানে ABCD থেকে শুরু করে, মানে আমি তখনও জানতাম না যে আসলে কনসোনেন্ট কয়টা, ভাওয়েল কয়টা, এরকম স্টুডেন্ট ছিলাম আমি এই ইন্টারমিডিয়েট এসে। স্যার আমাকে বলতো যে ভাওয়েল 5টা, আমি ভাওয়েল আবার কি, এটা তো মানে বুঝি না। করছি ঠিক আছে, গ্রামাটিক্যাল ভালো করছি বা বেশি রিটেন ভালো করে A+ পাইছি, কিন্তু আমি বুঝতাম না যে ভার্সিটি তো আর হচ্ছে আমার প্যারাগ্রাফ আসবে না, আমাদের তো বিজনেস স্টাডিজ, আমাদের তো এরকম না, ট্রান্সলেশন আসে। আর আমাদের অধিকাংশ কোশ্চেন গুলো গ্রামাটিক্যাল, আমাদের কিন্তু বোর্ড বই থেকে খুব কম আসে। এই জায়গায় আমি ধরা খাবো। এখন স্যার আমাকে এমন করলো যে একদম ধরে ধরে আমাকে পড়ানো শুরু করলো যে তোমাকে এগুলো শেষ করতে হবে, এবং সেটাও একদিনে অনেক পড়া। কারণ মানুষ সারা বছর 12 বছর যেটা পড়ছে, আর আমি সেটা যদি 2 মাসে শেষ করতে চাই, আমার উপর কি প্রেশারটা আসছে। হ্যাঁ, আর তখন আমি ওখানে স্থানীয় একটা কোচিং এ ভর্তি হইলাম। হ্যাঁ, এই কোচিং এ ভর্তি হয়ে আবার আমার ওই সেম কাহিনী, ওখানে একজন টিচার এসে ওনার লাইফ স্টাইল বললো যে উনি একদম আমার চাইতে একটা ময়মনসিংহের একটা মানে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছে। হ্যাঁ, দেখলাম তো ওখানে যখন কোচিং ক্লাস করি, তখন উনি হঠাৎ করে আমাকে টার্গেটে নিয়ে নিছে, মানে আমার কোশ্চেন করার যে ধরন এগুলো দেখে, মানে আমার পড়ালেখা দিয়ে দেখে ও দেখে যে একদিন কোচিং এর পরিচালকের সঙ্গে গল্প করতেছে, ওই ছেলেকে ইন্টেনসিভ কেয়ার দেন, এটা চান্স পাওয়ার মতো একটা ছেলে। আমি শুনেছি ভাগে থেকে শোনার পর আমি মনে মনে ভাবলাম যে একজন টিচার যদি বলতে পারে যে চান্স পাওয়ার মতো একটা ছেলে, আর আমি যদি চান্স না পাই পরবর্তীতে, তাহলে আমার অন্তত জেলে থাকা হবে না।
এই আবার জেদ শুরু। হ্যাঁ, আমার এখান থেকে জেদ শুরু। তো ওখানে উনি একটা অবশ্য আরেকটা দিক ধরে দিয়েছিল, মানে তখন আমি একটু দুষ্ট প্রকৃতি ছিলাম, তো মানে যদিও আমি নামাজ কালাম সবই পড়ি, ঠিক আছে, ইসলাম মাইন্ডেড, বাট এটা তো ছেলে মানুষের যে থাকে। উনি আমাকে হঠাৎ করে বলতেছে, তুমি যদি মানে ক্লাসে বলতেছিল যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলে কি কি লাভ হয় ইত্যাদি ইত্যাদি আমাকে দেশ শোনাচ্ছিল। তার মধ্যে এই যে আজকে মানে এরকম একটা জায়গায় থাকবো, এটা এরকম কিছু শোনাইতো, বা উনি আজকে টিচার হয়ে আমাদের সামনে এসেছে এগুলো শোনাইতো, বা বিভিন্ন অর্গানাইজেশনে গেলে বা কোনো একটা কোম্পানিতেও যদি যাই, ঢাকা ইউনিভার্সিটি আলাদা একটা রেসপেক্ট স্টুডেন্টদের, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। তো উনি আমাকে গল্প করতেছে যে ওনার হচ্ছে কোন স্টুডেন্ট টিএসসি তে এসে ওনাকে সারপ্রাইজ দিতে পারলো না যে স্যার এই যে দেখেন আপনার সামনে আমি মানে ঘুরে বেড়াচ্ছি, এরকম একটা স্টুডেন্ট। অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, উনি বলতেছে তো আমার মানে আমার সাবজেক্টে চান্স পেয়ে কেউ আমাকে এরকম একটা সারপ্রাইজ দিতে পারেনি। মিজান ভাই যখন আমাকে এই কথা বলছে তখন আমি একদম মানে দাঁড় হয়ে ওনার ক্লাসে বলে দিলাম যে আমি ঢাকা ইউনিভার্সিটি আপনাকে টিএসসি তে সারপ্রাইজ দিব, এতটুকু মনে রাখবেন। হ্যাঁ, তো এটা শুনে অনেকে আমার হাসাহাসি করতেছে, আরে চান্স পাবো কোনো গ্যারান্টি আছে এইভাবে বলে। আমার না, আমি চান্স পাবো এটুকু গ্যারান্টি আছে, কারণ না থাকলে আমার এটুকু গ্যারান্টি দিতে পারি। তারপর আমি এখন পার্সোনালি ওনাকে ধরলাম, যেহেতু উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এখন আর একটা বিষয় হচ্ছে এখানে যারা ঢাকা ইউনিভার্সিটি পড়তে চায় তাদের অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছ থেকে, বা যারা ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড পড়ায় এখান থেকে পাশ করে টিচার, তাদের গাইড নিতে হবে। আমি এই জিনিসটা বিশ্বাস করি যে একজন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে সেই টিচার যদি আমাকে পড়ায়, তো সে তো নিজেই ঢাকা ইউনিভার্সিটির চান্স পায় নাই, সে কিভাবে বুঝবে যে ইউনিভার্সিটির ভেতরে আসলে কি হয়। এটা বিশ্বাস আমার। এই জন্য আমি অন্যদের কাছ থেকে না গিয়ে শুধু ওনার কাছেই হচ্ছে আমি তখন পরামর্শ নিই যে স্যার এটা কি করা যায়। আবার ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন বাইরে যে কোচিং এর ক্লাস নিতে যায় তাদেরকে আমি ধরি পার্সোনালি, যে স্যার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচারদেরকে আমি ধরি। ম্যানেজমেন্ট মার্কেটিং এর মুশফিক ভাই ছিল, ওনাকে আমি ধরলাম যে আমি কিভাবে ম্যানেজমেন্ট মার্কেটিং এ ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবোই, এটা আপনি বলেন, আমাকে এটা বলতেই হবে। উনি আমার এই 2-3 দিন এই মানে কাহিনী শোনার পর উনি একদম রাগ হয়ে গেছে যে এটা মানে ছেলে এটা একদম ঢাকা ইউনিভার্সিটিতে পাগল হয়ে গেছে, পরিচালককে বলছে। তো উনি হচ্ছে একদিন আমাকে ওনার রেস্টরুমে উনি আমাকে ডেকে নিয়ে একদম ম্যানেজমেন্ট মার্কেটিং কি পড়তে হবে, ঢাকা ইউনিভার্সিটি কি রিলেটেড কোশ্চেন আসে, একদম বই একটা নিয়ে খালেকুজ্জামানের বই নিয়ে আমাকে একদম ধরে ধরে বললো যে এই পয়েন্ট পড়বা। আর ওনার হচ্ছে একটা বই দিল আর যে শিট গুলো আছে এগুলো এইভাবে পড়বা। মানে ঢাকা ইউনিভার্সিটি পড়তে গেলে আরেকটা বেশি জিনিস, সেটা হচ্ছে বাদ দেওয়া শিখতে হবে। মানে আমি সব পড়বো, পাশাপাশি অনেকে কি করে ঢাকা ইউনিভার্সিটির পাশে অন্য সব প্রস্তুতি নেয়, আর এত প্রস্তুতি দিলে তো মাথায় এলোমেলো হয়ে যাবে অল্প দিনে। তো এই জন্য উনি আমাকে বাদ দেওয়া শেখালো যে এই টপিক আমার সাবজেক্ট থেকে বাদ, এই টপিক পড়বা, আশা করি তুমি চান্স পাবা। এখানে একটা বিষয়, যেমন ইউনিভার্সিটির একটা কথা প্রচলিত আছে, আপনি যখন কোনো ইউনিভার্সিটিতে প্রশ্নের আনসার করতে যাবেন, তো ওই প্রশ্নটা সঠিক আনসার কি হবে এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে কোনটি সঠিক হবে না। হ্যাঁ, তাহলে একমাত্র আপনি ইউনিভার্সিটির প্রশ্নগুলো ভালো করতে পারবেন। এইভাবে হচ্ছে আমি আবার দীপ্ত ভাই মানে একটা ভাই ছিল, স্বজন ভাই ছিল, ইংলিশ পড়াইতো। আবার ওনাদের কাছে যখন আমি গেলাম যে আমার তো ইংলিশের এই ব্যাপার, মানে আমি একজন টিচারকে এইভাবে ধরে পড়তেছি, আমাকে কি করা যায়। তো ওনারা আমাকে এক বাক্যে বলে দিল যে উনি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়ে আসছে, উনি টিচার, তার মানে আমি ওনার স্টুডেন্ট, কাজেই তুমি ওনার কাছ থেকে অ্যাডভাইস নিবা যে আসলে উনি কিভাবে বলে ঢাকা ইউনিভার্সিটিতে উনি চান্স পাইছে। হ্যাঁ, না আপনি যেহেতু মানে প্রেজেন্ট টিচার, এখন প্রেজেন্ট স্টুডেন্ট, কাছে আপনি একটু মানে যে টাটকা যে অ্যাডভাইস এটা দিতে পারবেন। এটা আবার আমার স্যার আমাকে বলে দিয়েছে, দেখো আমি তো অনেকদিন আগে পড়ছি, কাজে এখন কি কোশ্চেন প্যাটার্ন হয় এই সম্পর্কে আমার বেশি একটা আইডিয়া নেই, তুমি এই ভাইদেরকে জিজ্ঞেস করবা যে তারা হচ্ছে যেহেতু বর্তমানে কোশ্চেন গুলো রিসার্চ করে, তারা ভালো বলতে পারে যে এখন কোন টপিক গুলো থেকে বেশি কোশ্চেন আসে। এই যে এই একটা বিষয়, তখন আমি ভাইকে একদম সেইভাবে ধরছি। তারপরে তারা দুইজনেই হচ্ছে আমাকে মানে বসে আমাকে বসে একদম ইন্টেন্সিভলি আমাকে দেখাই দিল এইগুলো বাদ দাও। উনি একদম আমাকে একটা সিটি দিয়ে দিল যে এইগুলো বাদ দাও আর এইগুলো পড়বা। হ্যাঁ, আমি শুধু তখন ওইগুলোই পড়ি। আর সেই পড়াটা এমন ভাবে পড়েছিলাম যে ওনারা আমাকে টার্গেট দিয়েছিল একটা করে, যেটা 1 মাসের মধ্যে শেষ করতে হবে, যেহেতু বেশি সময় নাই। 1 মাস না, আমি 10 দিনেই এগুলো 2-3 বার করে শেষ করে ওনাদের কাছে গেছি যে এগুলো বাদ দিয়ে আমাকে আর নতুন কিছু। 1 মাসের একটা টার্গেট দিয়েছিল আপনাকে এগুলো শেষ করা, বাট সেটা আপনি 10 দিনে 2-3 বার শেষ করেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এরকম একটা পড়াশোনাটা শুরু করলেন, 1 মাসের পর আপনি 10 দিনে শেষ করতে পেরেছেন এবং বই 2 থেকে 3 বারই করেছেন। তো এটা তো আপনার এডমিশন জার্নিটা আর কি। এরপরে হচ্ছে আপনার পরীক্ষা কেমন দিলেন, কোথায় কোথায় পরীক্ষা দিয়েছেন? এবং যখন আমি এক্সাম দিব তখনও আমি জানতাম না যে হচ্ছে কমার্সে পড়ে সায়েন্সে এক্সাম দেওয়া যায়। হ্যাঁ, এটা জানতাম না। তো আমাদের এই পরিচালক স্যার মাঝে মাঝে এসে আমাদেরকে শোনাইতো যে এরকম তোমাদের কিন্তু সব ফর্ম তুলতে হবে, ABC 3টা ইউনিট এক্সাম দিতে হবে। তো তখন আমি দেখলাম যেহেতু জিকে বলতে আমার নলেজটা হচ্ছে একদমই কম, কাজে এটার প্রতি আমার গুরুত্ব না দিয়ে আমি A আর C তে দিই। হ্যাঁ, এটা করলাম। কিন্তু জোরপূর্বক হচ্ছে পরিচালক স্যার, উনি হচ্ছে ওই যে টিচার বলে দিয়ে আসছিল যে যাই একটা চান্স পাবে ঢাকা ইউনিভার্সিটি, এর জন্য আমার যে ফর্ম গুলো ছিল এগুলো আমি জানি না উনি উঠাই রাখছে।
মানে নিজ দায়িত্বে ফর্ম উঠাই রাখছে তিনটাই। আমি ফর্ম উঠাইতে গেছি, তখন বলতেছে তোমার তো ফর্ম ওঠানো হয়েছে, তুমি আর ফর্ম ওঠানো লাগবে না, তুমি শুধু এক্সাম দাও। তো তখন হচ্ছে আমি মানে এই এক্সাম যে দিতে হবে, এখন আমি সায়েন্সের প্রস্তুতিটা কিভাবে নিবো এখন হঠাৎ করে। তখন আমি দেখলাম সায়েন্সের কি কি এক্সাম হয়, তো সেখানে দেখলাম আমার ইকোনমিক্স আইসিটি দেখানোর অপশন আছে। তাহলে যে ইকোনমিক্স আইসিটি তোমার ইন্টারমিডিয়েটে ছিল, তাহলে ভাই কি। এবং তখন সময় ছিল এই যে মানে ফর্ম ওঠানো থেকে যে এক্সাম দেওয়ার যে সময়টা, অল্প সময়, এই সময়ের মধ্যেই আমি আইসিটি এবং ইকোনমিক্স এমন ভাবে শেষ করছি যে এটা মানে আমার এখনো মনে আছে যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি এক্সামে দিতে যাই, আমি প্রথম ধরে ইকোনমিক্স দেখাইতেছিলাম, ইকোনমিক্স একদম 12-12টা কারেক্ট করছি, মানে একদম মানে ধরার সঙ্গে দিকে এটা আমার একদম পড়ার মধ্যে থেকে এসেছে, এরকম একটা কি লেভেলের পড়া করছি। এবারে সবচেয়ে বড় কথা হচ্ছে পড়তে হবে। হ্যাঁ, আমি সারাদিন হচ্ছে দোয়া দরুদ পরে ঘরে শুয়ে থাকলাম এমন না, একটা বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার পাশাপাশি এত বেশি পড়তে হবে যেটা বলার বাইরে। কারণ বাংলাদেশে যারা এক্সাম দিবে সেই 2 লাখ শিক্ষার্থী, তারা তো সবাই চাচ্ছে, আমিও চাইতেছি, চাওয়ার পাশাপাশি যে সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারবে সেই চান্স পাবে। যেমন এবার হচ্ছে 3,05,000 আবেদন করেছে, সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে মাত্র 6,000 এর মতো আসন। তো কম্পিটিশন কাকে বলে। এবার হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে হ্যাঁ, তখন হচ্ছে পরীক্ষা যখন আমি দিলাম, ABC 3টা ইউনিটই দিয়েছি, কিন্তু সি মানে বি ইউনিটে আমি একটা ভুল করছি। সেটা হচ্ছে এটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা যে বি ইউনিটে যখন এক্সাম দিই, তখন যার যে ইউনিট সেটাই দেখাবে, মানে আমি হচ্ছে গ বিভাগ থেকে গেছে, আমাকে গয় দেখাইতে হবে। আমি মনে করেছি যেহেতু আমি বি ইউনিটে এক্সাম দিতেছি, তাই বি দেখাইছি। হ্যাঁ, মানে ওই মারে এটা দেখানোর পর যখন কোশ্চেন দেখলাম, দেখার পর বাংলা ইংরেজিটা এবার একটু মানে সহজ কোশ্চেন এসেছিল মানবিকে, এটা সুন্দরভাবে একদম 15 অ্যান্সার করলাম। সাধারণ জ্ঞান দেখেছি আমার প্রায় 17-18টার মতো কমন ছিল, এক্সাম দিলাম। এবং বাকি কয়েকটা হচ্ছে খুব গভীর ভাবে এখানে প্রায় 25টার মতো অ্যান্সার দিছে। একদম শেষ পর্যায়ে প্রায় 5-7 মিনিট সময় আছে, এমন সময় বেগমগা ইউনিভার্সিটির একজন টিচার বলতেছে যে তুমি কোন শাখা থেকে এক্সাম দিতেছো, বলে আমি কমার্স থেকে বি ইউনিটে দিতেছি। তো তাহলে তো তোমার কমার্স দেখানো উচিত ছিল। মানে এত সুন্দর এক্সাম দেওয়ার পর যদি এই কথা শুনি, তখন মাথাটা কি কাজ করে। আচ্ছা, আমার তখন ভাবলাম যে এই এক্সামটা মিস হয়েছে, যে একটা ভালো কাজ, আমার এক্সপিরিয়েন্স হলো। কারণ আমার তো 23 তারিখে মানবিক, 24 তারিখে হচ্ছে মানে আমাদের সি ইউনিটের ব্যবসায় শেখার। সি ইউনিটের যেদিন আমাদের এক্সাম, তা আমি আবার এক্সামের আগে কখনো পড়তাম না, কারণ এক্সামের আগে পড়া মানে মাথায় চাপ নেওয়া। আমি আবার ওই দিন হচ্ছে একদম সুন্দর বইমেলা ছিল, তখন বইমেলাতে একটু ঘুরে আসলাম। আসলে পরের দিন আমি সুন্দরভাবে এক্সাম দিতে আসলাম। এক্সাম দিতে এসে যখন আমাদের সি ইউনিটের এক্সাম দিতেছি, মানে এই বেশি মানে এক্সাম দিতে হবে। আমি যে কোচিং এর সব এক্সাম গুলো দিয়েছি, এই এক্সামের একটা ফল আমি পেয়েছি পরীক্ষার হলে। মানে আমি যখন সিউরিটি এক্সাম দিতে গেছি, 1 থেকে দেখানো শুরু করছি একদম 59 নাম্বার পর্যন্ত। এটা মনে হয় সর্বোচ্চ আমার 15 থেকে মানে 16 মিনিটের মধ্যে শেষ, মানে 1 থেকে 59। তো তখন আমি একটা কোশ্চেন শুধু বাদ দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে অ্যানালজি ছিল একটা, আমাদের সঙ্গে একটা অ্যানালজি ছিল। তো এই সময় আমার মনে পড়ছে যে আমার তো গুরু অর্থাৎ জীবন স্যার বলছে যে সব কোশ্চেন দেওয়ানো যাবে না, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ইচ্ছাকৃত ভাবেই 2-1টা কোশ্চেন ভুল থাকে। আর তুমি যদি 60টাই দেখো, তার মানে তুমি ভালো স্টুডেন্ট না, জন্যই তুমি 2টা ভুল করে দেখাইছো। এখন আমি ভাবলাম যে আমি তো 59টা দেখাই ফেলছি, তাহলে আমি তো শেষ, মানে আমি ভুল করে আসছি। আমি এখন কি করি, তখন আমি ইচ্ছাকৃত ভাবে অ্যানালজিটা দেখাইনি, মানে 59টা আমি দেখাইলাম, এরকম ভাবে চলে আসছে। তো এখানে একটা বিষয় ফলো করা, সেটা হচ্ছে কি, আমার যদি হচ্ছে 50টা কমন পাই, 50টা দেখাইলাম, আর অনেকে 10টা ছিঁড়ে আসে। কথা হচ্ছে 10টা দেখায় যদি আমার 5টা মানে কারেক্ট হয় আর 5টা ভুল হয়, তো 5টাতে আমার মার্ক কত যাবে আর 5টাতে মার্ক কত আসতেছে, 3 মার্ক আসতেছে আমার, মানে মাইনাস করার পর, তাহলে তো আমার লাভ বেশি হচ্ছে। অনেকে আছে 45টা মানে কমন পাইছে, 15টা পায় নাই, সেক্ষেত্রে সে কি বাদ দিয়ে চলে আসবে না? 15টা যদি দেখায়, তার যদি বাই দেবে 8টা কারেক্ট হয়, 7টা ভুল হয়, 7টা মার্ক কত যাবে আর 8টাতে মার্ক কত আসছে, এই অ্যানালাইসিসটা থাকতে হবে শিক্ষার্থীদের মধ্যে। এইবার পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট কি আসে? হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পর এটা হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট এক্সাম। তারপর আমি জাহাঙ্গীরনগর এক্সাম দিই, এবং জাহাঙ্গীরনগর এক্সাম দিয়ে আমি হচ্ছে ওটা তো 2 দিন পরে রেজাল্ট দিল, দেখেছি জাহাঙ্গীরনগরে আমার সিট মানে সিট এসেছে 150। হ্যাঁ, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম দিই, সেটাও তো কয়েকদিন পরে রেজাল্ট দিল, এবং এটাতে হচ্ছে 286তম রাজশাহী ইউনিভার্সিটিতে। তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম শুধু সি ইউনিটে, সেখানেও হচ্ছে আমার 287তম। মানে আমার টার্গেট ছিল যে শুধু আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কোটা আছে এই কোটাতে এক্সাম দিব, আমি অন্য কোথাও দিব না। হ্যাঁ, তারপরে একদম সর্বশেষে ঢাকা ইউনিভার্সিটি। এখানে একটা কথা হচ্ছে, যখন আমি এই রেজাল্ট গুলো আমার স্যারদেরকে ফোন দিয়ে বলি, আমার স্যাররা ডিরেক্ট আমাকে বলে আমি তো এগুলো রেজাল্ট শুনতে চাইছি। এগুলো তো চট্টগ্রাম রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাইবে আমরা জানি, আমরা এগুলো রেজাল্ট শোনার জন্য বসে নাই, এগুলো ফোন দিয়ে আমাদের বিরক্ত করবে না, ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিলে ফোন দিবা, ডিরেক্ট বলতো, মানে কতটা তার আশা নিয়েছিল। তো তখন আমার যেদিন ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দেয়, তো সেদিন আমি আসলে ওই যে আমি তো টিউশন করাই সবসময়, তখন টিউশন করাইতেছিলাম, তো ব্যাচের মধ্যে থেকে একসময় আমার স্যার আমাকে ফোন দিচ্ছে, এই
সবার রেজাল্ট দেখা শেষ, তুমি এখন রেজাল্ট দেখো নাই? বললাম স্যার টিউশনে আছে, পরে দেখবো একটু। বলে পরে দেখা লাগবে না, তুই সোজা আমার বাড়িতে আয়, তোমার আছে। তো আমি তো ভাবলাম যে বাড়িতে যেহেতু ডাকছে তার মানে অবশ্যই স্যার আমার রেজাল্ট দেখছে, আর আমার সবকিছু ওনার বাসায় ছিল, আমার মানে রোল রেজিস্ট্রেশন সব ওনার কাছেই থাকে। তো উনি যখন হচ্ছে এটা আমার রেজাল্ট দেখছে, মানে আমি হচ্ছে তখন এ ইউনিটে হচ্ছে 31তম আর সি ইউনিটে 177তম। সেই ছোটবেলায় সেই ছোট্ট ছেলেটি যার ছোটবেলায় মা হারিয়ে যায়, তারপর তাকে আসলে দেখার মতো ভাবে কেউ ছিল না, নিজ দায়িত্বে পড়াশোনা করতেন। ক্লাস 8 পর্যন্ত 10 পর্যন্ত কোনো প্রাইভেট পড়তেন না, এবং যে কিনা নিজে 10-এ পড়েও 9-এর ছেলে মেয়েকে হচ্ছে প্রাইভেট পড়াতেন। তো আসলে ইচ্ছা শক্তি, চেষ্টা, পরিশ্রম কাকে বলে সেটা আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে আসলে শিখতে পারি। প্রত্যেকটা বাবা মার উচিত আসলে তার এই গল্পটি শোনা, এবং প্রত্যেকটা শিক্ষার্থীর অনুসরণ করা উচিত যে সে কিভাবে আসলে স্ট্রাগলটা করেছেন। দিন শেষে তিনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু ভালো করেছেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতে এ ইউনিটে কত 31তম, আর হচ্ছে সি ইউনিটে 177তম। সত্যি অসাধারণ। তার মানে আপনি আপনার স্বপ্নের জায়গা চলে এসেছেন। এবং সাবজেক্ট, কোন সাবজেক্ট পেয়েছেন? আমি হচ্ছে ফিনান্স, ফিনান্স সাবজেক্টে আছেন। তো আমরা তার স্ট্রাগলটা শুনেছি, এখন একটু আপনার মুখ থেকে একটু কিছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে কি বার্তা দিতে চান, যাদের স্বপ্ন আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার মানে 2-3টা শুধু টিপস দিব। সেটা হচ্ছে এই, 1 নম্বর কথা, দারিদ্রতা বা পারিবারিক ঝামেলা, সামাজিক হচ্ছে মানুষের যে অপচেষ্টা, এগুলো ভেবে যদি কেউ বলে যে আমি এইগুলোর কারণে চান্স পাই নাই, কোচিং না করার কারণে চান্স পাই নাই, এটা নিজের ব্যর্থতা। কোচিং না করেও, প্রাইভেট না পড়েও, নিজের প্রচেষ্টায় বই পড়েই যে চান্স পাওয়া যায়, এটা আমি বলতে পারবো।